আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের সামিয়া জাহান ঐশী আপু। তো আপু, আজকে আলোচনা করব তোমাদের সাথে 2024-25 সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শুধুমাত্র জীববিজ্ঞান অংশ নিয়ে। তো আমরা খুব বেশি কথা না বলে আমরা আমাদের এই জীববিজ্ঞান প্রশ্ন সলভটা শুরু করে দিচ্ছি। তা আমরা শুধুমাত্র এই জীববিজ্ঞান পার্টটা নিয়ে কথা বলবো। তো দেখো, যদি আমরা আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনটাকে নিয়ে কথা বলি, তো আমরা প্রথমে এখানে আমাদের জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস, আর একটা আমাদের শর্ট সিলেবাসের বাহিরের অধ্যায়। তো দেখো, যদি আমরা আমাদের এই শর্ট সিলেবাসকে চিন্তা করি, তাহলে জীববিজ্ঞানে আমাদের টোটাল 24টা অধ্যায়ের মধ্যে কিছু অধ্যায় কিন্তু বাদ যাবে। তো আমরা এখানে যদি আমরা আমাদের প্রথম পত্রটাকে একটু দেখি, তাহলে প্রথম পত্রে আমরা কি খুঁজে পাবো? আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের মধ্যে এখানে দেখছি যে আমাদের সেশন এখানে কিন্তু দেয়া দুইটা, একটা 23-24 সেশন এবং এটা কি 24-25 সেশন। তো আমরা যদি দেখি যে আমাদের গত বছর বা আমরা 23-24 সেশনে আমাদের কোষ ও এর গঠন, যেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম অধ্যায়, সেখান থেকে 2023-24 সেশনে প্রশ্ন ছিল কয়টা? মাত্র দুইটা। কিন্তু 2024-25 সেশনে বা আমরা যদি বলি 2025 সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কয়টা আসছে? আসছে তিনটা। তার মানে একটা প্রশ্ন কিন্তু বেশি আসছে। তারপরে যদি বলি দ্বিতীয় অধ্যায়, যেটা কোষ বিভাজন, এই কোষ বিভাজন থেকে 24 সালে বা আমরা যদি বলি 23-24 সেশনে একটা প্রশ্ন থাকলেও কিন্তু আমাদের 24-25 সেশনে এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই। আবার যদি আমরা দেখি আমাদের কোষ রসায়ন অধ্যায়টা, যেটা আমাদের খুবই তত্ত্ববহুল একটা অধ্যায়, কিন্তু এটা কি সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরের অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের কোনো প্রশ্নই বিগত 2 বছরে আসে নাই। তাহলে এই অধ্যায়টাকে আমরা এই আসে নাই হিসেবে বিবেচনা করে আমরা এখান থেকে কিন্তু এই অধ্যায়টা সম্পর্কে এতটুকু বুঝতে পারতেছি যে সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরের এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই কম। তারপরে যদি আমরা দেখি অণুজীব, এই অণুজীব অধ্যায়টা আসলে আমরা যদি একটু স্টার মার্ক করি কিছু চ্যাপ্টারকে, যে চ্যাপ্টারগুলো আমাদের পড়তেই হবে, মাস্ট টু রিড কোন চ্যাপ্টার যদি আমরা নিয়ে আসি, তাহলে সেখানে আমাদের প্রথম অধ্যায় যেটা আসে সেটা হয় কোষ ও এর গঠন, এবং সেকেন্ড যে অধ্যায়টা আসে সেটা কি অণুজীব। এখন আমরা এটাকে স্টার মার্ক চ্যাপ্টার দেওয়া সত্ত্বেও যদি তুমি এখানে দেখো যে আমাদের 25 সালে বা 23-24 সেশনে এখান থেকে দুইটা প্রশ্ন আসা সত্ত্বেও 23-24 সেশনে কিন্তু এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। তার মানে কি এই অধ্যায়টা খুব কম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে 23-24 সেশনে। এখন যদিও বা ওই সালে প্রশ্ন এখান থেকে আসে নাই, কিন্তু তার মানে কিন্তু এটা না যে এই অধ্যায়টা কম গুরুত্বপূর্ণ বা আমরা স্কিপ করে যেতে পারি। এই অধ্যায়টাকে স্কিপ করার কোনো সুযোগ তোমার কাছে নেই। এই অধ্যায়টা অবশ্যই অবশ্যই তোমাকে সলভ করতেই হবে, কারণ এটা আমাদের স্টার মার্ক চ্যাপ্টার এবং এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসার মতোই, যদিও বা 1 বছর বাদ গেছে। তারপরে যদি আমরা দেখি আমাদের প্রথম এক্সট্রা সিলেবাসের একটা চ্যাপ্টার, যেটা কি শৈবাল ও ছত্রাক। এটা আমাদের কি শর্ট সিলেবাসের বাহিরের অধ্যায়। এখন দেখো, এই শর্ট সিলেবাসের বাহিরের অধ্যায় থেকে 2024-25 সালে কিন্তু আমাদের কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু এর ঠিক আগের বছর 23-24 সেশনে বা 2024 সালের যে ভর্তি পরীক্ষা হয়েছিল, সেখানে কি আমাদের একটা প্রশ্ন ছিল। তারপরে যদি আমরা দেখি ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, এখান থেকে 23-24 এবং 24-25 কোনো প্রশ্ন আসে নাই। এখন দেখো, যে অধ্যায়টা আমরা দেখতেছি সেটা কি নগ্নবীজি ও আবৃতবীজি। এখন এই চ্যাপ্টারটা আমাদের জন্য সব থেকে বেশি বিরক্তিকর একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে আসলে কোনোভাবে আমরা যে এটাকে কি বলে আমরা এটাকে স্কিপ করে যাব, সেই সুযোগটা কিন্তু আমাদের নাই। দেখো, যদি তুমি এখানে আমাদের জাস্ট টপিক অ্যানালাইসিসটাই দেখো, এই টপিক অ্যানালাইসিসের মধ্যে কি যখন 23-24 সালের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, তখন তারা কি দেখছে? তখন তারা দেখছে যে এই অধ্যায় থেকে বিগত বছর কোনো প্রশ্ন ওরকম ভাবে আসে না বা অল্প পরিমাণের প্রশ্ন আসে। তো একটা প্রশ্ন ছিল তাদের ভর্তি পরীক্ষাতে। এখন বিগত বছরের প্রশ্নগুলো দেখার পরে এবং ঠিক আগের বছরের প্রশ্ন দেখে যারা 24-25 সালে পরীক্ষা দিছে, তারাও ভাবছে কি এখান থেকে হয়তোবা অত বেশি প্রশ্ন আসবে না বা অত বেশি প্রশ্ন আসতে পারে না। কিন্তু
এই চিন্তাটাকে ভুল প্রমাণিত করে 2024-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে কয়টা? 7টা। আমরা যদি চিন্তা করি আমাদের হচ্ছে কি, আমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমাদের একটা অধ্যায় যেটা হচ্ছে কি আমাদের এই নগ্নবীজি আবৃতবীজি, এখানে আমরা যে টপিক অ্যানালাইসিসটা করছি সেটা হচ্ছে তোমাদের দুইটা পার্ট মিলিয়ে। একটা হচ্ছে আমাদের শুধুমাত্র বায়োলজি, যেখানে তোমার আরিউতে প্রশ্ন আসে 25টা, আরেকটা হচ্ছে কি ম্যাথ প্লাস বায়োলজি। এই যে সেকশনটা, এখান থেকে প্রশ্ন আসে কয়টা? এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে 12টা। তাহলে এখানে 25 আর 12 মানে কি টোটাল 37। এই 37টা প্রশ্নকে নিয়ে আমরা এখানে অ্যানালাইসিস করছি। তো দেখো 37টা প্রশ্নের মধ্যে যদি তুমি এখানে তাকাও, 7টা প্রশ্নই তুমি কই থেকে পাচ্ছ? তুমি এই নগ্নবীজি আবৃতবীজি থেকে পাচ্ছ। তার মানে 37টা থেকে 7টা প্রশ্নই একটা অধ্যায় থেকে চলে আসছে। তার মানে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে তোমরা এই জাস্ট টপিক অ্যানালাইসিসটা বা আমরা অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসটা দেখলেই বুঝতে পারতেছি। তারপরে টিস্যুতন্ত্র, এই অধ্যায় থেকে 23-24 প্রশ্ন ছিল, 24-25 প্রশ্ন ছিল। তারপরে উদ্ভিদ শারীর তত্ত্ব, এই অধ্যায়টাকেও বাদ দেওয়ার কোনো অপশন আমাদের কাছে নাই। এই অধ্যায় থেকে কি আমাদের 23-24 সালে বা 24 সালে প্রশ্ন ছিল কয়টা? প্রশ্ন ছিল হচ্ছে 3টা, কিন্তু 24-25 এখান থেকে প্রশ্ন আসছে কয়টা? 2টা। এখন প্রশ্ন কম আসুক বেশি আসুক, কিন্তু প্রশ্ন এখান থেকে ছিল। ওকে, দেন উদ্ভিদ প্রজনন, এটা হচ্ছে কি আমাদের শর্ট সিলেবাসের বাহিরের অধ্যায়। এখান থেকে 24 সালে বা 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু আমাদের 25 সালে একটা প্রশ্ন চলে আসছে। তো দেখো তারপরে জীব প্রযুক্তি, এই জীব প্রযুক্তি থেকে 2024 সালে বা 23-24 সেশনে 4টা প্রশ্ন আসলেও 25 সালে কিন্তু এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই। এবং উদ্ভিদের জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এটা এক্সট্রা সিলেবাস এবং এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই। তো আমরা যদি জাস্ট প্রথম পত্রটাকে একটু ওভারভিউ করি, তাহলে দেখো প্রথম পত্র থেকে আমাদের যে কয়টা প্রশ্ন ছিল তার মধ্যে যদি তুমি তাকায়া দেখো শুধুমাত্র একটা কি আমাদের শর্ট সিলেবাসের বাহিরের চ্যাপ্টার। এবং ঠিক তুমি যখন 24 সালের প্রশ্নটা দেখবা বা 23-24 সেশনের প্রশ্ন দেখবা, এখানেও তুমি যেটা খুঁজে পাবা সেটা হচ্ছে কি যে এখানেও শুধুমাত্র হচ্ছে কি এই একটা জায়গাতেই আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরের অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো তারপরে যদি আমরা আমাদের দ্বিতীয় পত্রটাকে একটু দেখি, তো দ্বিতীয় পত্রকে দেখলে তুমি এখানে আমাদের টোটাল 12টা অধ্যায়কেই দেখতে পাচ্ছ। এখন এই 12টা অধ্যায়ের মধ্যে আমাদের দ্বিতীয় পত্রের যেটা প্রথম অধ্যায়, সে অধ্যায়টা কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে 2023-24 সেশনের শিক্ষার্থীরা প্রশ্ন পাইছে কয়টা? মাত্র 2টা। কিন্তু যখন 24-25 সেশনটা পরীক্ষাতে বসছে তারা প্রশ্ন পাইছে কয়টা? তারা প্রশ্ন পাইছে হচ্ছে 8টা। আবার প্রাণীর পরিচিতিতে 23-24 সেশনে প্রশ্ন ছিল 4টা, কিন্তু 24-25 প্রশ্ন আসছে কয়টা? 7টা। তাহলে দেখো 7 আর 8 কত? আমার এখানে অলরেডি 15টা প্রশ্ন হয়ে গেছে, তারপরে আবার ওইখানে আমার 7টা ছিল। তো কিছু অধ্যায় কি পরিমাণ ইম্পর্টেন্ট যেখান থেকে 7টা-8টা প্রশ্ন একটা ভর্তি পরীক্ষার একটা সেটেই চলে আসে। তাহলে এই দুইটা চ্যাপ্টারকে আমরা কোনোভাবেই স্কিপ করতে পারি না, প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও এখান থেকে আসবে। তারপরে দেখো পরিপাক ও শোষণ, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যদিও অত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের 24 সালে প্রশ্ন ছিল একটা, কিন্তু 25 সালে প্রশ্ন ছিল কয়টা? 2টা। তো ওইটার হচ্ছে সংখ্যাটা অত বেশি বাড়ে নাই। এখন এখানে একটা ঝামেলা দেখো, আমরা যদি দেখি আমাদের রক্ত, তারপরে হচ্ছে শ্বসন এবং হচ্ছে আমাদের সমন্বয়, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তো দেখো রক্ত ও রক্ত সঞ্চালন, এই অধ্যায়টা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ সেটা আসলে আমরা আর কেউ আলাদাভাবে বলি না কখনো, আমরা ধরেই রাখি যে কোনো ভর্তি পরীক্ষার বায়োলজি সেকশনে এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এখন এখানে সমস্যাটা কি হয়ে গেছে দেখো, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে এখান থেকে একটা প্রশ্ন আসলেও, 3টা প্রশ্ন আসলেও 25-26 চলে আসতেছে, 24-25 সেশনে বা 2025 সালের ভর্তি পরীক্ষাতে এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই। এবং শুধু এখান থেকে না, আমাদের
এখান থেকে শ্বসন শ্বাসক্রিয়া, বর্জ্য নিষ্কাশন, চলন ও অঙ্গচালনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই কোন অধ্যায় থেকেই কোনো প্রশ্ন কিন্তু আমাদের এই 24-25 সেশনে আসে নাই। আসছে কই থেকে? মানব জীবনের ধারাবাহিকতা। এটা কি? এটা হচ্ছে আমার শর্ট সিলেবাসের বাহিরের একটা অধ্যায়। এখান থেকে আমাদের একটা প্রশ্ন চলে আসছে। তারপরে জিন তত্ত্ব ও বিবর্তন থেকেও আমাদের কি র্যান্ডম প্রশ্ন একটা দুইটা চলে আসছে। এখন আমরা এই যে প্যাটার্ন অ্যানালাইসিস বা আমরা চ্যাপ্টার অ্যানালাইসিসটা দেখলাম, এটা দেখে আমরা কি সিদ্ধান্তে উপনীত হইতে পারি? দেখো, এটা দেখে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা হচ্ছে এখানে শর্ট সিলেবাস এবং এক্সট্রা সিলেবাস এই দুইটাকে আমরা কম্পেয়ার করছি। এই দুইটা কম্পেয়ার করার পরে আমরা কি পাইছি? কম্পেয়ার করার পরে আমরা পাইছি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনে, এটা আমরা কোন সেশনকে নিয়ে কথা বলছি? 2024-25 সেশন। তো 2024-25 সেশনে আমাদের প্রথম পত্র থেকে আমাদের প্রশ্ন আসছে কয়টা? প্রথম পত্রের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে 16টা, এবং প্রথম পত্রে 24-25 সেশনে আমাদের এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন আসছে কয়টা? মাত্র একটা, প্রথম পত্রের ক্ষেত্রে। তারপরে যদি আমরা দ্বিতীয় পত্রের দিকে তাকাই, তখন দেখবা দ্বিতীয় পত্রে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে কয়টা? প্রশ্ন আসছে 19টা, যেখানে আমার সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে বা আমরা বলতে পারি এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন আসছে কয়টা? একটা। তাহলে আমরা এখানে টোটাল কম্পারিজন করতেছিলাম হচ্ছে 37টা প্রশ্ন নিয়ে। আমাদের শুধুমাত্র জীববিজ্ঞান থেকে হচ্ছে কয়টা? 25টা, এবং আমাদের গণিত প্লাস জীববিজ্ঞান যে সেকশনটা আছে সেখান থেকে কয়টা? 12টা। তাহলে এই 37টা প্রশ্নকে অ্যানালাইসিস করার পরে আমরা দেখলাম যে শুধুমাত্র জীববিজ্ঞান সেকশন যেটা ছিল, মানে অনলি বায়োলজি, সেই সেকশনের 25টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন ছিল কি? শুধুমাত্র সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে। আর গণিত প্লাস জীববিজ্ঞান যে সেকশনটা ছিল, সেই সেকশন থেকে আমাদের কি সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে জীববিজ্ঞানে কোনো প্রশ্ন আসে নাই। তার মানে আমরা কিন্তু এইটা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, তাহলে তোমরা শুধুমাত্র শর্ট সিলেবাসের প্রিপারেশন নিলেই ইনশাআল্লাহ তোমাদের শতভাগ প্রস্তুতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তা আমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস শেষ। তো আমরা এখন কি করব? আমরা হচ্ছে আমাদের ঠিক মূল প্রশ্নে বা আমাদের মূল প্রশ্ন সলভে চলে যাব। তো তার আগে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড টাইম ফুল কোর্স নিয়ে একটু কথা বলি। তো আমরা হচ্ছে পাঠশালা থেকে ভার্সিটি ক সেকেন্ড টাইম ফুল কোর্স লঞ্চ করছি। তো যেখান থেকে হচ্ছে, যেখানে তুমি হচ্ছে তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি এই একটা কোর্স থেকেই নিতে পারবা। তো সবাই হচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম ফুল কোর্সে অবশ্যই এনরোল করে নিবা। ওকে, তো আমরা এখন কি করব? আমরা হচ্ছে এখন আমাদের মূল প্রশ্ন পর্বে আমরা চলে যাচ্ছি। তো আশা করব সবাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। ওকে, তো আমরা হচ্ছে যদি আমাদের প্রথম প্রশ্নের দিকে তাকাই, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আমাদের কোষ ও এর গঠন। আমাদের প্রশ্নগুলো রাখা হয়েছে অধ্যায় ভিত্তিক, যাতে তোমরা নিজেরাও বুঝতে পারো যে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসছে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে? ক্রোমোজোমের চারদিকে যে পাতলা আবরণ থাকে তার নাম কি? তো আমার এখানে অপশনে কি কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোজোমাল মেমব্রেন, নিউক্লিওলাস, আর হচ্ছে কি নিউক্লিও প্লাজম। তো আমার এখানে কার পর্দার কথা বলছে? আমার এখানে বলছে হচ্ছে ক্রোমোজোমের পর্দার কথা। ক্রোমোজোমের চারপাশে যে পাতলা আবরণ, সেই আবরণের কথা বলছে। তো আমার এখানে কি বলছে? নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়ার মেমব্রেন জিনিসটা অ্যাকচুয়ালি কি? নিউক্লিয়ার মেমব্রেন তারপরে ক্রোমোজোমাল মেমব্রেন। তো দেখো আমরা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, বা আমরা এটাকে অনেক সময় বলি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয় পর্দা, এই জিনিসটা হচ্ছে কার সাথে যায় বলতো? তোমরা যারা হচ্ছে নিউক্লিয়াস পড়ে আসছো, তোমরা নিউক্লিয়াসের চিত্রটা অবশ্যই আঁকছো সবাই। তো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার চারপাশে হচ্ছে আমাদের একটা পর্দা থাকে, যে পর্দাটাকে আমরা বলি ইটস নট কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস না, মানে কি মাঝখানে মাঝখানে কিছু ছিদ্র আছে। তো এই যে ছিদ্রগুলা, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? এগুলাকে বলি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো এই যে চারপাশের যে আবরণটা, এই আবরণটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন বলি। তো এরপরে আমার কি আছে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস জিনিসটা কি? এই নিউক্লিওলাস জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, আপু যেটা আঁকলাম
করলাম সেই চিত্রটা হচ্ছে কিসের? নিউক্লিয়াসের চিত্র। এখন এই যে মাঝখানে একটা ডট, একটা গোল্লার মতো আছে, এই গোল্লার মতো জিনিসটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওলাস। আর হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। আমরা হচ্ছে নিউক্লিওপ্লাজমকে সবসময় সাইটোপ্লাজমের কম্পারিজনে আমরা চিন্তা করতে পারি, যে এটা হচ্ছে কি একটা ঘন তরল পদার্থের মতো, যেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে সমস্ত বস্তুকে তার ভিতরে ধরে রাখে বা ভাসিয়ে রাখতে সাহায্য করে। তো আমার এই যে নিউক্লিওপ্লাজমটা, এটা হচ্ছে অনেকটা কিসের মতো বলতো? অনেকটা সাইটোপ্লাজমের মতো আমরা বলতে পারি। তো এটা হচ্ছে কিরকম থাকবে? এটা হচ্ছে এরকম, এই চারপাশে এই সমস্ত এরিয়া জুড়েই এটা হচ্ছে এরকম বিস্তৃত থাকবে। তো এই যে আমার পুরো গঠনটা, বা এখানে আমরা আরেকটু বলতে পারি আরো একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা কি? সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা সুতার মতো জিনিস, যেটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বলি। আমি কিন্তু অলওয়েজ নিউক্লিয়াসকে রামেনের বাটি বলি বা হচ্ছে নুডলসের বাটি বলি। তো দেখো আমাদের এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার। আর নিউক্লিয়াসকে আমরা কি বলি? নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক। এখন এই যে নিউক্লিয়াসটা, বা আমরা তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এগুলা কার অংশ? এগুলা প্রত্যেকটাই হচ্ছে আমার নিউক্লিয়াসের অংশ। তাহলে আমাদের তিনটা অপশন যেহেতু বাদ হয়ে গেছে, তাহলে আমরা বুদ্ধিমান হিসেবে এটা আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার হচ্ছে ক্রোমোজোমের চারপাশে যে পাতলা আবরণটা থাকবে, সেই পাতলা আবরণটাকে আমরা কি বলি? সেই পাতলা আবরণটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোমাল মেমব্রেন। তাহলে আমার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে ক্রোমোজোমাল মেমব্রেন। ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। সো আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। ওকে, তো পরের প্রশ্নে আমাকে কি বলছে? যে ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কত? তো দেখো আমার অপশনে কি কি আছে? অপশনে আছে হচ্ছে 42, অপশনে আছে 24, অপশনে আছে 40 এবং 20। তো হচ্ছে আমরা যদি একটু সুন্দর করে চিন্তা করি, আমাকে বলছে ভুট্টার কথা। তো আমার এখানে বাকি যে ক্রোমোজোম সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো ধরে আমরা একটু সলভ করার চেষ্টা করি, যেহেতু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস চলতেছে আমাদের। সো আমরা একটু অপশন ভিত্তিকও চেষ্টা করি যে আমরা একটু পারি কিনা, তাই না? আমাদের চেষ্টা থাকবে কি? আমাদের চেষ্টা থাকবে হচ্ছে আমরা অপশন ভিত্তিক সলভ গুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তো আমরা হচ্ছে যদি 42 এর কথা বলি বা 42 এর কথা বলি, 42 কার ক্রোমোজোম সংখ্যা বলতো? 42 হচ্ছে আমাদের যারা হচ্ছে রুটি পাগল মানুষ, সে রুটি হচ্ছে কি থেকে বানানো হয়? আটা থেকে বানানো হয়। আর আটা কি থেকে তৈরি করা হয়? গম থেকে তৈরি করা হয়, তাই না? এই গমের ক্রোমোজোম সংখ্যা কত? গমের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 42 বা 42। তারপরে 24, এই 24 কার ক্রোমোজোম সংখ্যা? 24 হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যা। ধান ছাড়া আরেকজনের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 24। বলতে পারবা কার? সেটা হচ্ছে আমাদের টমেটোর। হ্যাঁ, আমাদের হচ্ছে, আচ্ছা ধান ছাড়াও হয়তো বা, আচ্ছা ধান আর টমেটোই মনে হয়, এটা একটু কারেকশন করে নিও। তো ধানেরটা শুধু আমরা রাখি, যে ধান হচ্ছে কি আমাদের এই ক্রোমোজোম সংখ্যা কত? এটার হচ্ছে 24। তারপরে হচ্ছে 40, 40 কার ক্রোমোজোম সংখ্যা? 40 হচ্ছে ইঁদুরের ক্রোমোজোম সংখ্যা, ইঁদুরের ক্রোমোজোম সংখ্যা। দেন 20 হচ্ছে কার? এই যে আমাদের হচ্ছে যিনি আমাদের প্রশ্ন, বা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি ভুট্টা। আমাদের ভুট্টা মহাশয়ের ক্রোমোজোম সংখ্যা কত? 20। তো আমরা এখানে আনসারটা পেয়ে গেলাম কত? 20 বা 20। তো আমরা গমেরটাও জেনে গেলাম সাথে, তারপরে আমরা কি পাইলাম? ধানেরটা পাইলাম, ইঁদুরেরটা পাইলাম, ভুট্টারটা পাইলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে সবগুলা ক্রোমোজোম সংখ্যা এখানে একটু জেনে রাখবো। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাকে কি বলছে? কোষের ট্রাফিক পুলিশ কোনটা? তো অপশনে কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি আর প্লাজমা মেমব্রেন। সো দেখো যদি বলি আমরা এখানে কি বলছে, কোষের ট্রাফিক পুলিশ কোনটা, তার মানে এই প্রশ্নটা থেকে আমি বুঝতে পারতেছি আমাকে এখানে কি করতে হবে বলতো? অঙ্গাণুগুলার যে অপর নাম আছে, সে অপর নামগুলো সম্পর্কেও একটু ভালো আইডিয়া রাখতে হবে। তো আমাকে বলছে কোষের ট্রাফিক পুলিশ। তা আমরা হচ্ছে আগে প্রশ্নের সলভটাই করে নেই। তো কোষের ট্রাফিক পুলিশ কাকে বলি তো বলতো? আমরা এটা বলি হচ্ছে আমরা গোলজি বডিকে। এটা আমরা সবাই জানি যে গোলজি বডিকে বলি। এখন গোলজি বডির কিন্তু আরো অনেকগুলা নাম আছে। আপু জাস্ট এই পাশ থেকে লেখা শুরু করি। প্রথম কথা, তাকে বলা হয় কি? তাকে বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি।
তাকে আরো কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে প্যাকিং হাউস। কার প্যাকিং হাউস? এটা হচ্ছে কোষের প্যাকিং হাউস বা প্যাকিং ফ্যাক্টরি বলা হয়। তারপরে তাকে আরো কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ইডিওসোম। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ইডিওসোম। তাকে আরো কি বলা হয়? তাকে বলা হয় ডিকটায়োসোম। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ডিকটায়োসোম। তাকে বলা হয় লাইপোকন্ড্রিয়া। তাকে বলা হয় কি? লাইপোকন্ড্রিয়া। তাহলে গোলজি বডির এই প্রত্যেকটা নামগুলো আমরা মনে রাখবো। আর গোলজি বডির আবিষ্কারক কে ছিল? বিজ্ঞানী ক্যামিলো গোলজি। সেটাও আমরা মনে রাখবো। ঠিক আছে? তারপরে যদি আমরা যাই একটু উপরে, সেটা হচ্ছে প্লাস্টিড। তো প্লাস্টিড বললে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো কি? প্লাস্টিড বললে তুমি মাথায় আনবা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। কাকে? ক্লোরোপ্লাস্টকে। প্লাস্টিড বললেই মাথায় আনবা ক্লোরোপ্লাস্টকে। আর ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্লোরোপ্লাস্টের মানে হচ্ছে, তাকে আমরা কি বলি? কোষের রান্নাঘর। ক্লোরোপ্লাস্ট কি বলি? কোষের রান্নাঘর। ঠিক আছে? তারপরে চলে আসি মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তো? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কি বলা হয়? কোষের শক্তিঘর, বা ইংলিশে যেটাকে আমরা কি বলি? ইংলিশে বলি হচ্ছে আমরা পাওয়ার হাউস। ইংলিশে আমরা কি বলি? ইংলিশে আমরা বলি হচ্ছে কোষের পাওয়ার হাউস। দেন প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের অপর নাম কি? প্লাজমা মেমব্রেনকে আমরা বলি হচ্ছে বায়ো মেমব্রেন। বায়ো মেমব্রেন। আর সহজ ভাষায় এই প্লাজমা মেমব্রেনকে আমরা কি নামে চিনি? এটাকে চিনি হচ্ছে কোষ ঝিল্লি নামে। কি নামে চিনি? কোষ ঝিল্লি। আরো সুন্দর করে বলতে গেলে তার আরেকটা নাম আছে। তার আরেকটা নাম কি? তার আরেকটা নাম হচ্ছে প্লাজমা লেমা। তো এই কয়টা নাম আমরা মনে রাখবো। তো এখন আমরা এখানে যতগুলো অপশন ছিল ততগুলো অপশনের নাম আমরা শিখে ফেললাম। তো আমার এখানে কিন্তু রাইবোজোমের নামটাও মনে রাখা প্রয়োজন। রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। দেন আমাদের হচ্ছে কি? আমাদের লাইসোজোমটাকে মনে রাখা প্রয়োজন। কি বলি? আত্মঘাতী থলিকা বলি, সুইসাইডাল স্কোয়াড বলি, সুইসাইডাল ব্যাগ বলি। এই জিনিসগুলা একটু মনে রাখবো। ঠিক আছে? ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কোনটি? কি বলছে? ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কোনটি? তো দেখো, তো কি বলছে এখানে? লিপোপ্রোটিন, পেপটিডোগ্লাইকান, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। আচ্ছা, এখানে 3-এর পরে 6 চলে আসছে। হয়তো সিরিয়ালে ভুল হয়েছে। ওকে, প্রবলেম নাই। দেখো, ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কোনটা? তো অপশনে কি কি আছে? লিপোপ্রোটিন, পেপটিডোগ্লাইকান, গ্লাইকোপ্রোটিন, আর হচ্ছে কি গ্লাইকোলিপিড। তো আমরা যদি একদম সুন্দর করে স্পেসিফিক আনসারের দিকে যাই, তাহলে আমার ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কি? ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। কি মূল উপাদান? মূল উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। এই পেপটিডোগ্লাইকানকে কিন্তু আমরা কি বলি? এটার আরেকটা নামও আছে, সেই নামটা হচ্ছে কি? মিউরিন। এটাকে মিউরিনও বলা হয়। তারপরে হচ্ছে কি? তারপরে আমাদের এখানে লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। এখন যদি আমরা ব্যাকটেরিয়ার কোষ না বলি, এটাকে আরো স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বলি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের প্রশ্নে কোষ ছিল, এই জন্য আমরা কোষ লিখছি, বাট এটা হচ্ছে এক্স্যাক্টলি যদি চিন্তা করতে যাই, কোষ প্রাচীরের কথা জিজ্ঞেস করছে। তো কোষ প্রাচীরের মূল উপাদান কি? পেপটিডোগ্লাইকান, বা যেটাকে আমরা মিউরিন বলতেছি। এখন এটা ছাড়াও তুমি ব্যাকটেরিয়ার কোষে কি পাবা? বা কোষ প্রাচীরে তুমি কিছু পরিমাণে লিপোপ্রোটিন খুঁজে পাবা, বাট এটা হচ্ছে কি? তার মূল উপাদান হিসেবে কাজ করে না। আর গ্লাইকোলিপিড আর হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন, এই দুইজনকে আমরা কোথায় খুঁজে পাই? যদি চিন্তা করো, এই যে আমাদের গ্লাইকোলিপিড আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এই দুই মহাশয়কে আমরা খুঁজে পাই হচ্ছে আমাদের সেই বায়ো মেমব্রেনে, বা যেটাকে আমরা কি বলি? প্লাজমা মেমব্রেন, বা আমরা সুন্দর ভাষায় বলি কি? আমাদের কোষ ঝিল্লিতে। কোষ ঝিল্লিতে এদেরকে আমরা খুঁজে পাই, এবং এদের হচ্ছে একটা কম্বিনেশন বা একটা মিক্সচার খুঁজে পাই। এই কোষ ঝিল্লি আমাদের হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এই দুইটাকে কম্বাইন করে কি তৈরি করে বলতো? এই দুইটাকে কম্বাইন করে তৈরি করে হচ্ছে গ্লাইকোক্যালিক্স।
তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে যে গ্লাইকোক্যালিক্স কোথায় থাকে বা কি দিয়ে গঠিত। গ্লাইকোক্যালিক্স এটা কোথায় খুঁজে পাই? কোষ ঝিল্লিতে খুঁজে পাই। লিপোপ্রোটিনও আমরা মেইনলি কোথায় খুঁজে পাই? আমরা হচ্ছে ব্যাকটেরিয়াতেও খুঁজে পাবো। এখন দেখো আমরা হচ্ছে আবার যদি একটু চিন্তা করি, লিপোপ্রোটিন মানে কি? লিপিড এবং প্রোটিন এই দুইটা একসাথে হয়ে বসে আছে, যে একটা প্রোটিন যেটার মধ্যে লিপিড আছে বা একটা লিপিড যেটার সাথে প্রোটিন আছে, ঠিক আছে? ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এবং পারবা। ওকে, তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে দেখো, লিপোভাইরাস। আমরা একটু আগে কি পড়ছি? লিপোপ্রোটিন শব্দটা পড়ে আসছি। এখন আমার প্রশ্ন কি, যে লিপোভাইরাস নয় কোনটা? তো আমার অপশনে কি কি আছে? করোনা ভাইরাস, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, টিএমভি। তো প্রথমে আমরা একটু চিন্তা করি লিপোভাইরাস জিনিসটা কি, এটা আমাকে আগে ভাবতে হবে। তো দেখো, লিপোভাইরাসটা হচ্ছে এরকম একটা ভাইরাস, যে ভাইরাসের গায়ে কি আছে? যে ভাইরাসের লিপিডের একটা আবরণ আছে, আমরা বলতে পারি লিপিডের একটা আবরণ আছে। এখন ভাইরাসের মধ্যে আমরা যদি একটু দেখি ভাইরাসের মেইন গঠনটা কি, একটা ভাইরাসের গঠন কেমন হয় বলতো? গঠন গঠন যদি চিন্তা করো, তাহলে একটা ভাইরাসের মধ্যে তুমি তার কেন্দ্রীয় বস্তু হিসেবে তুমি ডিএনএ খুঁজে পাচ্ছ অথবা আরএনএ খুঁজে পাচ্ছ। আপু এখানে ডিএনএটাকেই নিলাম, ঠিক আছে? ডিএনএ খুঁজে পাচ্ছ বা আরএনএ খুঁজে পাচ্ছ, তার নিউক্লিক অ্যাসিড খুঁজে পাচ্ছ। তারপরে কি থাকে বলতো? তার চারপাশে হচ্ছে একটা প্রোটিন আবরণ থাকে। এই যে প্রোটিন আবরণটা, এই প্রোটিন আবরণের নাম কি? এই প্রোটিন আবরণের নাম হচ্ছে ক্যাপসিড। তো ক্যাপসিড থাকে, তো এই শুধুমাত্র তার জেনেটিক উপাদান আর হচ্ছে ক্যাপসিড, এই দুইটাকে কম্বিনেশন করলে ওই ভাইরাসে প্রতিরোধ করাটা অনেক কষ্ট হয়ে যায়, বা ওই ভাইরাসটাকে অ্যান্টিভাইরাস তৈরি করাটা অনেক সময় সাপেক্ষ, অনেক এক্সপেরিমেন্টাল। কারণ ভাইরাস অনেক সহজে মিউটেশন করতে পারে বা তার জিনগত প্রকরণ তৈরি করতে পারতেছে, ঠিক আছে? তার জেনেটিক বিন্যাস চেঞ্জ করতে পারতেছে। তো এই জন্য এটা হচ্ছে কি, তার এই অবস্থাতেই তাকে হচ্ছে কি প্রতিরোধ করা খুবই কষ্ট, তার দেয়ালটা অনেক মজবুত। এখন এই লিপোভাইরাসের ক্ষেত্রে কি হয়, তার এই দেয়ালের উপরে আরেকটা এক্সট্রা দেয়াল তৈরি হয়ে বসে থাকে। সেই এক্সট্রা দেয়ালটা কিরকম থাকে? সেই এক্সট্রা দেয়ালটা হচ্ছে লিপিড দ্বারা তৈরি একটা দেয়াল হয়ে যায়। তো এই যে যদি এরকম কোনো ভাইরাস থাকে যে ভাইরাসের ক্যাপসিড বা প্রোটিন আবরণের উপরে লিপিডের আরেকটা আবরণ তৈরি হয়ে আছে, সেই ধরনের ভাইরাসকে আমরা কি বলি? লিপোভাইরাস বলতেছি। তো আমার লিপোভাইরাসের এক্সাম্পল কি কি? লিপোভাইরাসের এক্সাম্পল হচ্ছে করোনা, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আমার এই লিপোভাইরাস। এই তিনজন কি? তিনজন হচ্ছে লিপোভাইরাস। আর এই যে আমার ছোট্ট এখানে টিএমভিটা আছে বা টোবাকো মোজাইক ভাইরাসটা আছে, এই টোবাকো মোজাইক ভাইরাস, এই বেচারা কি? এই বেচারা হচ্ছে একটা উদ্ভিদ ভাইরাস। আমরা যদি সুন্দর করে বলি তার পরিচয় কি? ওনার পরিচয় হচ্ছে উনি একজন উদ্ভিদ ভাইরাস। তিনি কি করতে পারে না? তিনি প্রাণীদেহে আক্রমণ করতে পারে না। এই মহাশয় আবার কি? তিনি হচ্ছেন আরএনএ ভাইরাস। তিনি আরএনএ ভাইরাস, এবং তার আরেকটা পরিচয় কি? তিনি হচ্ছেন দণ্ডাকার ভাইরাস, তাই না? ইনি কি? ইনি হচ্ছেন এই লিপোভাইরাস না, তার পরিচয় হচ্ছে সে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, বা আমরা বলতে পারি সে হচ্ছে তার জেনেটিক উপাদান হিসেবে আরএনএ নিয়ে এবং তার একটা ক্যাপসিড আবরণ নিয়েই সন্তুষ্ট। এর বাহিরে সে আর কোনো এক্সট্রা আবরণ গ্রহণ করে না। আশা করি এটা বুঝতে পারছো। তো এটার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে টিএমভি। আনসার কি হবে? আনসার হবে হচ্ছে টিএমভি। কারণ করোনা, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা এই তিনটাই হচ্ছে লিপোভাইরাস, এবং এই তিনটাকে আমরা একসাথে আবার কি বলতে পারি? সার্স ভাইরাস, ইমার্জিং ভাইরাস, বা আমরা তাদেরকে বহিস্থ আবরণীযুক্ত ভাইরাসও বলতে পারতেছি। এই তিনজনকে কি কি? সার্স ভাইরাস, তারপরে ইমার্জিং ভাইরাস, এবং হচ্ছে কি বহিস্থ আবরণী ভাইরাস। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? পোয়াসি গোত্রের ফলের নাম কি? তো পোয়াসি গোত্রের ফলের কথা তোমাকে এখানে জিজ্ঞেস করছে। তো দেখো, তো পোয়াসি গোত্রটাকে আমরা মেইনলি কি হিসেবে চিনি বলতো? পোয়াসি গোত্রটাকে নিয়ে যদি আমরা কথা বলি, এই পোয়াসি গোত্রটাকে আমরা চিনি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র হিসেবে।
একবীজপত্রী উদ্ভিদের গোত্র হিসেবে চিনি। আমার এখানে জিজ্ঞেস করছে কি তার ফলের নাম কি, অপশনে কি কি আছে, মেলাও, ক্যারিওসাইনাস, পডোকার্পাস, ক্যারিওপসিস। তো আমরা যারা এই অধ্যায়টা একবারও পড়ে আসছি তারা খুব সহজেই বলতে পারতেছি এটার আনসার কি হবে, এটার আনসার হবে হচ্ছে ক্যারিওপসিস। তো দেখো এখানে যেহেতু পোয়াসি গোত্রের কথা বলছে, তো পোয়াসি গোত্র সম্পর্কে আমরা হালকা পাতলা কিছু হচ্ছে একটু ধারণা নিয়ে নিই। তো দেখো পোয়াসি গোত্রের ক্ষেত্রে প্রথমে যদি আসি তার মূল কি রকম। পোয়াসি গোত্র কি একবীজপত্রী উদ্ভিদের গোত্র। আর একবীজপত্রী উদ্ভিদের মূল কিরকম থাকে, প্রধান মূল না গুচ্ছ মূল? একবীজপত্রী উদ্ভিদের মূল থাকে হচ্ছে কি গুচ্ছ মূল। তাহলে পোয়াসি গোত্রের মূল কিরকম হবে, মূল হবে হচ্ছে গুচ্ছ মূল। তারপরে সেকেন্ড হচ্ছে তার পুষ্পবিন্যাস। তার পুষ্পবিন্যাস কিরকম হবে, তার পুষ্পবিন্যাসটা হবে হচ্ছে স্পাইকলেট ধরনের। কোন ধরনের? স্পাইকলেট। তার পুষ্পবিন্যাস হবে কি স্পাইকলেট ধরনের। তারপরে তার ফল কিরকম, ফল আমরা জানলাম কি বলে, তার ফল হচ্ছে ক্যারিওপসিস ধরনের। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তার ফুল কিরকম, তার ফুল কিরকম হবে, তার ফুল হবে হচ্ছে ট্রাইমেরাস। তার ফুল কিরকম হবে, ফুল হবে হচ্ছে ট্রাইমেরাস। এখন এই ট্রাইমেরাসের মানেটা কি? ট্রাইমেরাসের মানে হচ্ছে একটা ফুলের মধ্যে পাপড়ি থাকবে তিনটা বা তিনের গুণিতক হারে যাবে। তিনের গুণিতক মানে কি, যে 3 অথবা হচ্ছে 6 অথবা 9, 3 বা তিনের গুণিতক হারে হচ্ছে এই ফুলগুলা থাকবে। সেটাকে আমরা বলি কি ট্রাইমেরাস। আমরা এরকম 3টা শব্দ পড়ছি আমাদের বইয়ে, একটা হচ্ছে ট্রাইমেরাস, একটা হচ্ছে টেট্রামেরাস। টেট্রা মানে কি 4। তাহলে ফুলের পাপড়িগুলা কিরকম থাকবে, হয় 4টা অথবা 4-এর গুণিতক হারে বাড়তে থাকবে। তারপরে কি আছে পেন্টামেরাস, সেটাকে আমরা কিরকম পাবো, 5 অথবা 5-এর গুণিতক। তো দেখো আমরা এখানে যেহেতু ট্রাইমেরাসটা বলতেছি যে আমাদের পোয়াসি গোত্রের ক্ষেত্রে, তাইলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কিরকম পাবো, আমরা পাবো হচ্ছে পেন্টামেরাস বা টেট্রামেরাস। আর মালভাসি গোত্রের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে আমরা পেন্টামেরাসকেই কাউন্ট করে থাকি। ঠিক আছে, ওকে। তো এখন যদি আবার এই পোয়াসি গোত্রের কিছু উদাহরণ তোমাকে দিতে বলে, তাহলে উদাহরণের মধ্যে কি আসে, প্রথমেই আসে হচ্ছে পোয়াসি গোত্রের মধ্যে আসে কি ধান, তারপরে আসে কি বাঁশ। বাঁশ কিন্তু এক ধরনের ঘাস, জানো এটা? তারপরে কি আসে, আসে হচ্ছে দূর্বা ঘাস, হাত পা কেটে গেলে যেটা দেওয়া হয়। তারপরে আসে কি কাউন, তারপরে আসে কি খেজুর। এগুলা কি, এগুলা হচ্ছে একবীজপত্রী বা পোয়াসি গোত্রের এক্সাম্পল আমরা বলতে পারি। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে হচ্ছে যেহেতু এই জিনিসগুলা জানলাম ফল, তো ফলের ক্ষেত্রে আমরা আর 2টা জিনিস একটু জেনে রাখি। যে দেখো ক্যারিওপসিস বাদে আরেকটা ধরনের ফল আমরা খুঁজে পাই যেটা তোমাদের পরীক্ষাতে প্রচুর আসে, সেটা হচ্ছে কি বেরি। এই বেরির এক্সাম্পলটাও মনে রাখিও। বেরিটা কাকে বলি আমরা, টমেটো আর হচ্ছে কি কলা, এই দুইটাকে আমরা কি বলি, এই দুইটাকে হচ্ছে আমরা, বা এই দুইটার ফলকে আমরা কি বলি, বলি হচ্ছে বেরি। এটা হচ্ছে একটু মনে রাখবা। ওকে, আচ্ছা তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, নগ্নবীজী উদ্ভিদে কোনটা অনুপস্থিত। তো আমার এখানে প্রশ্ন দেখো, প্রশ্নের মধ্যে উত্তর, প্রশ্নের মধ্যে উত্তর কি, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কি নাই সেটা জিজ্ঞেস করছে। উদ্ভিদ, উদ্ভিদ মানে কি, উদ্ভিদ মানে হচ্ছে গাছ। আর গাছের মধ্যে কি থাকে, গাছের মধ্যে হচ্ছে পাতা থাকবে। এটা তোমার যে বীজ ধরনের গাছ, যে বীজপত্রী গাছই হোক না কেন, গাছের মধ্যে কি আছে, তোমার পাতা আছে। তার মানে নগ্নবীজী উদ্ভিদের পাতা থাকবে। তো তারপরে কি, তারপরে হচ্ছে তার মধ্যে ফুল থাকবে। যে কোনো ধরনের গাছই হোক না কেন, সেই গাছের মধ্যে কি থাকে, সেই গাছের মধ্যে হচ্ছে একটা ফুল থাকবে। এই ফুলটা পরবর্তীতে কি তৈরি করে বলো তো, এই ফুলের পরবর্তী পরিণতি হচ্ছে সে একটা ফল তৈরি করবে। এই ফুলটা কি তৈরি করে, এই ফুলটা হচ্ছে পরবর্তীতে ফল তৈরি করবে। এখন আমার নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পাতা পাইলাম, ফুল পাইলাম, আর ফল চিন্তা করব পাবো কিনা। এখন ফলের ভিতরে কি থাকে, ফলের ভিতরে থাকে হচ্ছে বীজ থাকে। তা আপু এখানে যেটা আঁকছি সেটা হচ্ছে একটা আম, তাই না? এখন আমার প্রশ্ন কি, নগ্নবীজী, নগ্ন মানে কি উন্মুক্ত, মানে হচ্ছে এর উপরে কোনো আবরণ নাই। তো আমার বীজটা হচ্ছে আবরণবিহীন আছে। তো একটা ফলের মধ্যে বীজটা থাকে কোথায়, মাঝখানে। তাইলে এই ফলের উপরের যে মাংসল অংশটুকু আছে সেই অংশটুকুকে যদি আমি এখন বিদায় করে দিই,
এই অংশটাকে যদি আমি বিদায় করে দিই, তখনই কিন্তু আমার ফলটা উন্মুক্ত হয়ে গেছে। তার মানে আমার নগ্ন বীজের মধ্যে কি থাকে না, নগ্ন বীজের মধ্যে হচ্ছে শুধুমাত্র আমার ফলটা থাকে না, কি কি থাকে, ফুল পাতা বীজ সবটাই থাকে। ফুল পাতা বীজ সবগুলাই আমরা খুঁজে পাবো, শুধুমাত্র ফলটাকেই খুঁজে পাবো না। ঠিক আছে, তো এটার আনসার হবে কি, আনসার হবে হচ্ছে ফল। তারপরের প্রশ্নে যদি যাই, পেন্টামেরাস পুষ্প দেখা যায় কোন উদ্ভিদে? তো আমার এখানে চলে আসছে পেন্টামেরাস। তাহলে পেন্টামেরাস আমরা একটু আগেই ড্রাইমেরাস পড়ার সময় বলছি কোথায় পাওয়া যায়। পেন্টামেরাস তুমি পাবা হচ্ছে দ্বিবীজপত্রীতে। দ্বিবীজপত্রীতে তুমি পেন্টামেরাস ধরনের ফুল খুঁজে পাচ্ছ। এখন এখানে অপশনে কি কি আছে, টমেটো, ধান, কাউন, খেজুর। এখন এই যে তিনজন মহাশয় আছেন আমার, কি টমেটো, ধান, কাউন, খেজুর, এর মধ্যে ধান, কাউন, খেজুর এই তিনজনই কি, এই তিনজনই হচ্ছে আমার একবীজপত্রী। এই তিনজনই কি একবীজপত্রী, এবং এদের ফুলগুলা কিরকম বা এদের পুষ্প কিরকম, এদের পুষ্প হচ্ছে পেন্টামেরাস। এদের পুষ্প কিরকম, পেন্টামেরাস। তো আমার অপশনে বাকি থাকে কি, টমেটো। তাহলে টমেটো কি হবে, টমেটোর আমরা হচ্ছে সরি পেন্টা না, আমরা এটা ট্রাই লিখবো, সরি এটা হবে কি ট্রাইমেরাস, সরি ট্রাই। তো আমার হচ্ছে এই টমেটোটা কি, টমেটোটা হচ্ছে দ্বিবীজপত্রী, এবং এটার মধ্যে কি হবে, এটার পুষ্প বিন্যাসটা বা আমরা যদি বলি এটার ফুলটা কিরকম, এটার ফুলটা হচ্ছে আবার এই পেন্টামেরাস বা পাঁচ পাপড়ি বিশিষ্ট। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি বলছে, গন্ধরাজের বৃতিতে কোন ধরনের অ্যাক্টিভেশন দেখা যায়? তো অপশনে কি কি আছে, ওপেন, ইমব্রিকেট, টুইস্টেড, ভেলভেট। তো আমরা হচ্ছে একটু অপশনগুলা দেখি। দেখো, ওপেন, ওপেনকে আমরা কি বলি বলতো, ওপেনকে বলি হচ্ছে আমরা মুক্ত। তারপরে হচ্ছে ইমব্রিকেট, ইমব্রিকেটই বলি। তারপরে হচ্ছে টুইস্টেড, টুইস্টেডকে কি বলি, টুইস্টেডকে বলি হচ্ছে পাকানো। টুইস্টেডকে বলি কি, পাকানো বা পেঁচানো। তারপরে হচ্ছে কি ভেলভেট, ভেলভেটকে কি বলি, ভেলভেটকে বলি হচ্ছে প্রান্তস্পর্শী, তাই না? ভেলভেটকে বলি হচ্ছে প্রান্তস্পর্শী। তো দেখো আমাদের এই যে মুক্ত, পাকানো, প্রান্তস্পর্শী, ইমব্রিকেট, এই যে এদের উদাহরণগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস কারটা কিরকম এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো যদি প্রথমে দেখো মুক্ত, এটা কার, এটা হচ্ছে আমার এই গন্ধরাজের বৃতিতে তুমি এই মুক্ত ধরনের পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন দেখতে পারবা বা ওপেন অ্যাস্টিভেশন দেখতে পারবা। এখন এই মুক্ত কিন্তু আমার এই গন্ধরাজ বাদে আরো একজনের আছে, সেটা কার বলতো, সেটা হচ্ছে আমার জবাতে। কোথায়, জবার উপবৃত্তিতে। জবার উপবৃত্তিতে তুমি কি খুঁজে পাবা, এই ওপেন অ্যাক্টিভেশন খুঁজে পাচ্ছ। তারপরে জবার উপবৃত্তি তো বললাম, তাহলে জবার তো বৃত্তি থাকবে, তাই না? তো আমার হচ্ছে যে জবা ফুলটা আছে, এই জবা ফুলের বৃত্তিতে কোন ধরনের পুষ্পপত্র বিন্যাস আমরা দেখতে পাই বলতো, এই জবা ফুলের বৃত্তিতে হচ্ছে আমরা কি পাই, এই ভেলভেট বা প্রান্তস্পর্শী পাই। কোথায়, জবার বৃত্তিতে আমরা এই ভেলভেট বা হচ্ছে কি এই আমরা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস খুঁজে পাচ্ছি। এখন শুধু জবার বৃত্তি না, এটা আরো কয়েকটাতে আমি খুঁজে পাই। প্রথম কথা হচ্ছে আকন্দতে খুঁজে পাবা। তারপরে কোথায় আরো আছে হচ্ছে কি বাবলা। তারপরে আর কি ছিল, আরেকটা ছিল মনে হয় আতা। তাহলে আগে আতা লিখি, তারপরে হচ্ছে বাবলা। এদের মধ্যে আমরা কি খুঁজে পাই, এ ভেলভেট বা প্রান্তস্পর্শী খুঁজে পাই। আপুর হ্যান্ডরাইটিং হচ্ছে উপরের দিকে উঠতেছে। ওকে, তারপরে টুইস্টেড বা পাকানোর দিকে চাই। তো এই যে টুইস্টেড বা পাকানো এই ধরনের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে আমরা কোথায় খুঁজে পাই, টুইস্টেড বা পাকানো হচ্ছে আমরা জবা ফুলেরই আরেকটা অংশে খুঁজে পাই, সেটা হচ্ছে কি জবার দলমন্ডল। দলমন্ডল জিনিসটা কি আমরা বলতে পারি জবার পাপড়ি, জবার দলমন্ডল। আরেকটা হচ্ছে আরেকটা জায়গাতে আমরা খুঁজে পাই এই টুইস্টেড পুষ্পপত্র বিন্যাসটা, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে করবিতে। করবি ফুলে আমরা এই ধরনের পুষ্পপত্র বিন্যাস খুঁজে পাই। দেন এখন আমাদের লাস্ট অফ অল পড়ে আছে কি, লাস্ট অফ অল পড়ে আছে হচ্ছে ইমব্রিকেট। এখন ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাসটা আমরা খুঁজে পাই হচ্ছে কৃষ্ণচূড়াতে। কোথায় খুঁজে পাই, খুঁজে পাই হচ্ছে কৃষ্ণচূড়াতে।
কৃষ্ণচূড়া আর ছাড়াও আর একটাতে খুঁজে পাই, সেটা কি, সেটা হচ্ছে বাদরলাঠি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই কয়টা অ্যাক্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস শিখে ফেললাম। তো আশা করি এই জিনিসগুলা ভুল হবে না। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, মটরশুটিতে কোন ধরনের অমরা বিন্যাস দেখা যায়? তো আমাদের এখানে জিজ্ঞেস করছে মটরশুটির অমরা বিন্যাস। অপশনে কি কি আছে? প্রান্তীয়, মূলীয়, পার্শ্বীয়, অক্ষীয়। তো মটরশুটি, মটরশুটির ক্ষেত্রে আমরা যে শব্দটার সাথে পরিচিত, সেই শব্দটা কি, সেই শব্দটা হচ্ছে এক প্রান্তীয়, তাই না? আমরা সেই শব্দটার সাথে পরিচিত, সেটা হচ্ছে কি, এক প্রান্তীয়। তো আমার এখানে কিন্তু এক প্রান্তীয় পাচ্ছি না, তো আমরা হচ্ছে এটাকে এক প্রান্তীয়, প্রান্তীয়টাকেই ধরে নিলাম। তারপরে আছে মূলীয়, পার্শ্বীয়, অক্ষীয়। তো দেখো, যদি আমরা এখন আমাদের সেই মটরশুটির কথা বলি, তাহলে এটা প্রথমে আমার আনসারটা কি আসবে? আনসার কিন্তু আপু বলে দিছি। আনসারটা কি আসবে? আনসারটা আসবে হচ্ছে আমার এক প্রান্তীয়, তাই না? এটার আনসারটা কি আসে? আনসারটা আসে হচ্ছে এক প্রান্তীয়। তো তারপরে আমরা যদি একটু তাকাই, চিন্তা করি, আমাদের পরবর্তীতে কি আছে? মূলীয় অমরা বিন্যাস কোথায় কোথায় খুঁজে পাই? তো আমরা হচ্ছে একটু দেখি যে আমরা আমাদের মূলীয় কোথায় খুঁজে পাবো। মূলীয় খুঁজে পাবো হচ্ছে আমরা সূর্যমুখীতে। সাইড থেকে লিখি আমি, কোথায় পাবো আমরা? পাবো হচ্ছে সূর্যমুখীতে। দেন আমরা হচ্ছে খুঁজে পাবো সূর্যমুখী, দেন হচ্ছে ধান, গাদা, এই কয়টাতেই খুঁজে পাবো। সূর্যমুখী, ধান, গাদা, এই কয়টাতে আমি কি পাচ্ছি? আমি হচ্ছে মূলীয় অমরা বিন্যাস পাচ্ছি, আর দুই একটা মনে হয় আছে, একটু তোমরা বই চেক করবা। তারপরে হচ্ছে আমরা চলে আসি অক্ষীয়তে। তারপরে চলে আসি হচ্ছে অক্ষীয়তে। অক্ষীয়র মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, জবা, তারপরে হচ্ছে ধুতুরা, দেন হচ্ছে ঢেঁড়স। আর কয়েকটা এক্সাম্পল আছে, একটু বই থেকে দেখবা বাকিগুলা, ঠিক আছে? তো আমরা এখানে কি পাচ্ছি? সূর্যমুখী, ধান, গাধা, এগুলা পাচ্ছি কোথায়? গাধা না, গাদা। মূলীয় আমরা হচ্ছে অমরা বিন্যাসে পাচ্ছি। আর জবা, ধুতুরা, ঢেঁড়স, এটা কোথায় পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে আমরা অক্ষীয় অমরা বিন্যাসে। আর আমার মটরশুটিতে কোন ধরনের অমরা বিন্যাস খুঁজে পাই? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রান্তীয়। এখন এই মটরশুটি ছাড়াও এই এক প্রান্তীয়টা আমরা আরো খুঁজে পাই হচ্ছে অপরাজিতা ফুলে। প্লাস হচ্ছে কিসে? শিম। এটাতে আমরা কি খুঁজে পাই? এই এক প্রান্তীয় অমরা বিন্যাসটা খুঁজে পাই। এই কয়টা আমরা একটু মাথায় রাখবো, বাকিগুলা হচ্ছে একটু বই থেকে দেখে নিবা। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরে আমাদের কি বলছে? কোন উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। এখন দ্বিনিষেক শব্দটার অর্থ কি? দ্বিনিষেক শব্দটাকে যদি তুমি একটু দেখতে যাও, তাহলে দ্বিনিষেক মানে হচ্ছে দুইবার নিষিক্ত হয়। দ্বিনিষেক মানে কি? দুইবার নিষিক্ত হয় এমন। তো আমার হচ্ছে এই দুইবার নিষিক্ত হয় কেমনে? তো দেখো, আমরা যদি একটা ডিম্বকের চিত্র আঁকি, তাহলে এখানে আমার কি আছে? ডিম্বাণু আছে, দুই পাশে দুইটা প্রতিপাদ কোষ আছে, দেন আমার সেকেন্ডারি নিউক্লিয়াস, দেন হচ্ছে আমার সহকারী কোষগুলো আছে। তো দেখো, এখন কি করবে বলতো? আমার এটা যেহেতু একটা ডিম্বাণু, তো আমার যদি গ্যামেট তৈরি করতে হয়, তাহলে শুক্রাণুটা কি করবে? শুক্রাণুটা হচ্ছে এই ডিম্বাণুর সাথে এসে মিলিত হবে, তাই না? তো ধরো এটা হচ্ছে আমার শুক্রাণু, যেটা হচ্ছে কি করবে? ডিম্বাণুর সাথে মিলিত হইতে আসছে। তো এটা কি করবে? এটা হচ্ছে আমার একবারে কিন্তু নিষিক্ত হইছে। তো এখানে আমার কি হইছে? এখানে একবার হচ্ছে সে অলরেডি নিষিক্ত হইছে। এখানে কি করছে? তার একবার নিষেক ঘটছে। এখন এখানে কিন্তু আরেকটা শুক্রাণু বসে আছে। এই আরেকটা শুক্রাণু কি করে? এই আরেকটা শুক্রাণু হচ্ছে সুন্দর করে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের কাছে গিয়ে সে কি করে? সে হচ্ছে নিষিক্ত হয়ে যায়। তো এখন সেকেন্ডারি নিউক্লিয়াসের কাছে আইসা যখন এই ডিম্বাণুটা বা এই শুক্রাণুটা আইসা নিষিক্ত হইলো, তখন এখানে কি করছে? এখানে কিন্তু আরেকবার নিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে একই জায়গাতে দুইবার নিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছে বা একই স্থানে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? দ্বিনিষেক বলতেছি। এখন এই দ্বিনিষেক জিনিসটা হচ্ছে কার বৈশিষ্ট্য বলতো? দ্বিনিষেকটা হচ্ছে আবৃতবীজীর বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? আবৃতবীজীর বৈশিষ্ট্য। কি করে না? নগ্নবীজিতে
আমার বিনিষেক হয় না। এখন অপশনে দেখো জিঙ্কো, নিটাম, এফিড্রা, সাইকাস, এই যে অপশনগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে কার অপশন? এগুলা হচ্ছে নগ্নবীজির অপশন। তো আপু এখানে কি বললাম? বললাম হচ্ছে আমার এই দিনিষেক আবৃতবীজির বৈশিষ্ট্য, নগ্নবীজিতে দিনিষেক ঘটে না। এখন যেখানে ঘটে না সেখানে একটা ব্যতিক্রম থাকেই। তো এখানে আমার এই নগ্নবীজির মধ্যে সে ব্যতিক্রমটা কার? এই ব্যতিক্রমটা হচ্ছে এফিড্রার। সে নগ্নবীজি হওয়া সত্ত্বেও তার কি হয়? তার হচ্ছে দিনিষেক ঘটে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের? তো আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম, যেটাকে আমরা বলি শস্য, এই শস্য কোন ধরনের? শস্য হচ্ছে ট্রিপ্লয়েড বা 3N। হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে N। আর হ্যাপ্লয়েড কোথায় পাই আমরা? হ্যাপ্লয়েড পাই হচ্ছে আমরা জনন কোষে। জনন কোষ মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণুতে। ঠিক আছে। ডিপ্লয়েড মানে আমরা এখানে মনে রাখবো হচ্ছে সকল ভাজক কোষগুলা। সহজভাবে মনে রাখতে গেলে সকল ভাজক টিস্যু বা দেহকোষে কি পাই আমরা? এই ডিপ্লয়েড ধরনের আমরা হচ্ছে কি পাই? তার হচ্ছে তার টিস্যুগুলা বা কোষগুলা কিরকম? সেগুলো হবে ডিপ্লয়েড বা 2N, মানে যারা বিভাজিত হইতে পারতেছে। ওকে, দেন পরের প্রশ্নে যাই। মেজার কোথায় দেখা যায়? এখন এই যে মেজার জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? আমরা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের সাথে পরিচিত সবাই, তাই না? এই শব্দটার সাথে ভাস্কুলার বান্ডেল মানে কি? ভাস্কুলার বান্ডেল মানেই হচ্ছে জাইলেম আর হচ্ছে কি ফ্লোয়েম। এখন এই যে আমাদের জাইলেম আছে, এই জাইলেম মহাশয়কে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রোটোজাইলেম, যারা আগে বুঝতো না তারা এখান থেকে বুঝতে পারবে আশা করি। একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে মেটাজাইলেম। এখন আমার এই যে জাইলেমটা আছে, আমরা যদি একটা কোষের মধ্যে তাকাই বা একটা ভাস্কুলার বান্ডলের দিকে তাকাই, দেখো যদি এরকম হয়, আমার মনে করো হচ্ছে প্রোটোজাইলেম কোনগুলা? প্রোটোজাইলেম হচ্ছে আমার যেগুলা জাইলেম গুলার সাইজ একটু ছোট থাকে, বা জাইলেমের ভিতরে যার যে ভেসেলটা আছে সেই ভেসেলটার নলটা একটু ছোট থাকে, সেটাকে আমরা প্রোটোজাইলেম বলতেছি। আর মেটাজাইলেম হচ্ছে যে জাইলেমের ভেসেলের যে নলটা আছে বা মুখটা আছে সেটা হচ্ছে একটু বড়, ওইরকম। ঠিক আছে। তো আমার যদি হচ্ছে এই যে এরকম থাকে যে ধরো মেটাজাইলেম বাহিরের দিকে আছে, আমার হচ্ছে কি পরিধির দিকে আছে, আর প্রোটোজাইলেম গুলা হচ্ছে কেন্দ্রের দিকে আছে, তাহলে এই ধরনের যে বিন্যাসটা আছে এই বিন্যাসটাকে আমি বলি কি? এই বিন্যাসটারে বলি হচ্ছে আমি এক্সার্ক। এটারে বলি কি? এক্সার্ক বলতেছি। এখন যদি এরকম হয় যে আমার মেটাজাইলেম হচ্ছে ভিতরের দিকে, ধরো মেটাজাইলেম গুলা ভিতরের দিকে আর প্রোটোজাইলেম গুলা মানে ছোট জাইলেম গুলা হচ্ছে কি একটু বাহিরের দিকে, তাহলে এই ধরনের যে সিচুয়েশনটা এটারে আমি বলি কি? এন্ডার্ক। এক্সা মানে তো বুঝো বাহিরে, আর এন্ডা মানে কি? ভিতরে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এন্ডার্ক। তো এখন এক্সার্ক আর ইন্টার্ক আশা করি বুঝতে পারছো যে ছোট আর বড় মিলাইয়া। এখন যেটা হচ্ছে আমার মেসার্ক, যেটার কথা বলছে, এই মেসার্কটা কি? এটার হচ্ছে আমার এই যে প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের কোনো লোকেশন থাকে না, এরা পুরো সব জায়গাতেই পরিধি বলো কেন্দ্রে বলো সব জায়গাতে এরা ছড়াই ছিটাই আছে। মানে তুমি এক্সাক্ট বলতে পারতেছো না যে আমার প্রোটোজাইলেম মাঝখানে আছে নাকি মেটাজাইলেম মাঝখানে আছে বা পরিধির দিকে আছে। তাহলে এই ছড়ানো ছিটানো সিচুয়েশনটাকে আমি কি বলি? বলি হচ্ছে মেসার্ক। তো এই যে মেসার্কটা আছে, এই মেসার্কটা তুমি কোথায় খুঁজে পাও? এই মেসার্কটাকে তুমি দেখতে পাও হচ্ছে মেইনলি পাতাতে। এক্সার্কটা কোথায় খুঁজে পাও? এক্সার্ক খুঁজে পাবা হচ্ছে তুমি, সরি, তুমি হচ্ছে এই এক্সার্ক আর এন্ডার্ক, আচ্ছা আপুর হচ্ছে একটু ভুল হয়েছে, আপু হচ্ছে এন্ডার্ককে এক্সার্ক লিখছি, সরি। আপু হচ্ছে এখানে এক্সার্ক এবং হচ্ছে এন্ডার্ক, ঠিক আছে, এই দুইটা টুলটা লিখে ফেলছি, সরি। তো দেখো আমাদের হচ্ছে এন্ডার্ক যেটা, সেটা হচ্ছে কি তার মেটাজাইলেমটা হচ্ছে কি বাহিরের দিকে আর প্রোটোজাইলেমটা ভিতরের দিকে। তো এই সিচুয়েশনটা এন্ডার্ক আমরা কোথায় দেখতে পাই? এন্ডার্ক আমরা খুঁজে পাই হচ্ছে নরমালি উদ্ভিদের কাণ্ডে খুঁজে পাই। এন্ডার্কটা কোথায় দেখি? এন্ডার্ক দেখি হচ্ছে কাণ্ডে। এন্ডার্ক দেখি কোথায়? কাণ্ডে। আর এক্সার্ক দেখি কোথায়? এক্সার্ক দেখি হচ্ছে মূলে। আর মেজার্ক কোথায় পাই? মেজার্ক পাই হচ্ছে পাতাতে।
ঠিক আছে, এটা হচ্ছে আপুর একটা মিস্টেক হয়ে গেছিল, আপু আবার বলে দিলাম যে এন্ডার্ক, এক্সার্ক আর মেসার্ক। আশা করি এটা বুঝতে পারছো এখন। ওকে, পরের প্রশ্নে যাই। কি জিজ্ঞেস করছে, ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হয় কোন টিস্যু থেকে? তো ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হয় কোন টিস্যু থেকে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো দেখো, তো ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে আমার অপশনে কি কি আছে, প্রো ম্যারিস্টেম, প্রো ক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, গ্রাউন্ড ম্যারিস্টেম। তো আমরা যদি সহজে বলি, আমাদের প্রো ম্যারিস্টেমটা কি করে বলতো, আমরা যারা হচ্ছে টিস্যু অধ্যায়টা পড়ছি তাহলে প্রো ম্যারিস্টেমটার সাথে পরিচিত। আমাদের হচ্ছে যেই মেরিস্টেম বা ভাজক টিস্যুটা, মেরিস্টেম মানে তো ভাজক টিস্যু, যেই ভাজক টিস্যু কি করে প্রাইমারি মেরিস্টেম তৈরি করে তাকে আমরা প্রো মেরিস্টেম বলতেছি। সে কি করবে না, ভাস্কুলার বান্ডল তৈরি করবে না। প্রো মেরিস্টেমের কাজ কি, সে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম তৈরি করবে বা প্রাথমিক ভাজক টিস্যুটাকে তৈরি করবে, তাই না? তারপরে প্রোক্যাম্বিয়াম, এই প্রোক্যাম্বিয়ামটার কাজ কি, এই প্রোক্যাম্বিয়ামটাই হচ্ছে মেইনলি আমার কি করবে, ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার বান্ডলটা তৈরি করবে। ভাস্কুলার বান্ডল মানে জাইলাম আর ফ্লোয়েম তৈরি করবে। তারপরে হচ্ছে প্রোটোডার্ম। এখন এই যে প্রোটোডার্ম আছে, এই প্রোটোডার্মটার কাজ কি, প্রোটোডার্মটা হচ্ছে উদ্ভিদের বহিত্বক তৈরি করবে। আমরা বলতে পারি কি, উদ্ভিদের বহিত্বক তৈরি করবে। তো উদ্ভিদের বহিত্বক মানে কি, উদ্ভিদের যে বাহিরের যে শক্ত শক্ত স্ট্রাকচারটা আছে সেটাকে তৈরি করবে, এই প্রোটোডার্মটা তৈরি করবে। দেন গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের মেইন গাঠনিক উপাদানগুলো তৈরি করবে। গাঠনিক উপাদান কি, গাঠনিক উপাদান হচ্ছে কর্টেক্স, দেন হচ্ছে মজ্জা, আর হচ্ছে কি মজ্জারশি। এগুলো হচ্ছে কে তৈরি করে, এগুলো হচ্ছে এই গ্রাউন্ড মেরিস্টেমটা তৈরি করে। ঠিক আছে, ওকে। তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে বলছে হচ্ছে হাইডাথোট। হাইডাথোট কোন উদ্ভিদে দেখা যায়? এখন এই যে হাইডাথোটটা আছে, এই হাইডাথোটটার মানে কি, এটার মানে হচ্ছে পানিপত্ররন্ধ্র। এটার মানে কি, পানিপত্ররন্ধ্র। এখন এই পানিপত্ররন্ধ্র আমরা কোথায় কোথায় খুঁজে পাই, খুবই কম উদ্ভিদে খুঁজে পাই। প্রথম কথা হচ্ছে এই যে টমেটো আর কচু প্লাস হচ্ছে কি ঘাস, এই জায়গাতে তুমি খুঁজে পাবা। কি খুঁজে পাবা, টমেটো, কচু, ঘাস, এই জায়গাগুলোতে তুমি হচ্ছে এই পানি পত্ররন্ধ্রটাকে খুঁজে পাচ্ছ। ওকে, দেন পরের প্রশ্নে যাই। কোন উদ্ভিদের সমস্ত শরীর জুড়ে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে? তো আমার অপশনে কি কি আছে, রিক্সিয়া, তারপরে আছে টেরিস, তারপরে আছে ওরাইজা, তারপরে আছে কি আমাদের অ্যান্থোসেরোস। তো আমাদের সমস্ত শরীর জুড়ে ক্লোরোপ্লাস্ট থাকে, বা আমরা বলতে পারি একদম সবুজ উদ্ভিদ। কি বলতে পারি, সবুজ উদ্ভিদ। সমস্ত শরীরে ক্লোরোপ্লাস্ট আছে মানে কি, সমস্ত শরীরে ক্লোরোপ্লাস্ট আছে মানে হচ্ছে সে সবুজ উদ্ভিদ। তাইলে এই সবুজ উদ্ভিদটা হচ্ছে কি, এই সবুজ উদ্ভিদটা হচ্ছে আমাদের কি হবে, এই অ্যান্থোসেরোসটা। কি হবে, এটা হবে হচ্ছে এই অ্যান্থোসেরোস। ওকে, তারপরের প্রশ্নে যাই। কোন উদ্ভিদে এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয় পাওয়া যায়? কি বলছে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয় পাওয়া যায়। তাহলে এটা কি হবে বলতো, এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয়, এটা হচ্ছে আমরা পাবো মেইনলি কোথায়, এটা পাবো হচ্ছে আমরা মটরে। কোথায় পাবো, মটরে পাবো। দেন কি জিজ্ঞেস করছে, ত্রিস্তরী প্রাণীর কোন ভ্রূণীয় অবস্থায় তিনটি কোষস্তর বিদ্যমান? এক প্রকোষ্ঠী প্রাণীর ত্রিস্তরী প্রাণীর কোন ভ্রূণীয় অবস্থায় তিনটা কোষীয় স্তর বিদ্যমান? তো আমাদের ত্রিস্তরী প্রাণী মানে কি, ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিকের মধ্যে আমরা হচ্ছে কোন কোন তিনটা স্তর খুঁজে পাবো? প্রথমে পাবো হচ্ছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টো মানে কি, বাহিরে, ডার্ম মানে হচ্ছে ভ্রূণস্তরকে বোঝাচ্ছি, অ্যাক্টোডার্ম। তারপরে কি পাবো, তারপরে পাবো হচ্ছে মেসোডার্ম, মাঝখানে থাকে, এবং পরে পাবো কি একদম ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কি এন্ডোডার্ম। তো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটা ভ্রূণস্তর আমরা খুঁজে পাচ্ছি। এখন তোমার প্রশ্ন হচ্ছে এই তিনটাকে একসাথে তুমি কোন অবস্থাতে বা কোন ভ্রূণীয় অবস্থায় দেখতে পারবা? তো দেখো, আমাদের যদি ভ্রূণীয় অবস্থার কথা বলতে যাই, আমাদের প্রত্যেকের যে ভ্রূণীয় অবস্থাটার যে সিচুয়েশনটা, এটা শুরু হয় কোথা থেকে, শুরু হয় হচ্ছে আমাদের নিষেক ক্রিয়ার পর থেকে। ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি করে, তৈরি করে হচ্ছে জাইগোট। এই জাইগোটের ভিতরে যে কোষগুলো আছে, এই কোষগুলো আস্তে আস্তে বিভাজিত হতে হতে একটা সময় তারা 16 কোষের একটা কি করে,
সিচুয়েশন তৈরি করে। এই যে 16 কোষের যে সিচুয়েশনটা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে মরুলা। তাহলে মরুলাতে আমি এই কোনো কোষ স্তর দেখতে পাচ্ছি না, ইন্ডিভিজুয়াল কোষ দেখতে পাচ্ছি। তারপরে মরুলার পরে কি হয়? মরুলার পরে হচ্ছে কিছু কোষ তৈরি হয় 64টা, 164টা, এরকম করে 132টা করে কোষ বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এই কোষ স্তরের চারপাশ থেকে একটা কি তৈরি হয়? একটা হচ্ছে গহ্বর তৈরি হয়। এই গহ্বরটা দেখতে পাই হচ্ছে আমরা ব্লাস্টুলা দশাতে। ঠিক আছে, তখনও আমি কোনো ভ্রূণস্তর দেখতে পাচ্ছি না। তারপরে এই ব্লাস্টুলা দশা পার হইলে আমার এখানে কি তৈরি হয়? গ্যাস্ট্রুলা দশা আসে। এই গ্যাস্ট্রুলা দশাতে আমি কি দেখতে পাই? এই একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মকে আমরা আলাদা করে খুঁজে পাই। এবং এই যে তিনটা ভ্রূণস্তর আছে, এই একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটা মিলে কি করে? সমস্ত দেহ তৈরি করে, সহজ ভাষায় বলতে গেলে সমস্ত দেহ। এবং সমস্ত দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কে তৈরি করে? এই তিনটা স্তর তৈরি করে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে? যে আমাদেরকে এখানে লার্ভা দশার কথা জিজ্ঞেস করছে। তো লার্ভা দশা মানে কি? বুঝতেই পারতেছো যে আমাদের হচ্ছে যেই প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ে আমার যে পর্বগুলো আছে সেই পর্বগুলোর মধ্যে আমাকে যেই প্রত্যেকটা পর্বেরই লার্ভা দশা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। এখানে কি বলছে? আমার কোন লার্ভা দশাটার নাম বলছে? ভেলিগার। এখন এই ভেলিগারকে অনেক সময় বলা হয় কি? ভেলিজারও বলা হয়। ভেলিজার লার্ভা দশা। অপশনে কি কি আছে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা বা অনেক সময় ইকাইনোডার্মাটা। তো দেখো, যদি বলি আমার প্রথম অপশন কি? প্রথম অপশন হচ্ছে অ্যানিলিডা। তো অ্যানিলিডা পর্বের যে লার্ভাটা, সেই লার্ভাকে বলা হয় কি? সেটাকে বলা হয় হচ্ছে ট্রোকোফোর। কি বলা হয়? ট্রোকোফোর লার্ভা দশা। তো এখন এই যে ট্রোকোফোর লার্ভা দশাটা, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র অ্যানিলিডার নিজস্ব সম্পত্তি না। অ্যানিলিডা ছাড়া আরো একটা জায়গাতে তুমি খুঁজে পাবা এই ট্রোকোফোর লার্ভা দশাটাকে। সেটা কোথায় খুঁজে পাবা? সেটা পাবা হচ্ছে মলাস্কাতে। কোথায় খুঁজে পাবা? মলাস্কাতে খুঁজে পাবা। এখন এই মলাস্কার শুধুমাত্র ট্রোকোফোর লার্ভাই নাই, এটা ছাড়াও হচ্ছে তার আরো কিছু লার্ভা আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের ভ্যালিগার বা ভ্যালিজার, আর কি আছে? আর হচ্ছে গ্লচিডিয়াম। আমি একটাই লিখতেছি কারণ উপরে লেখা আছে আরেকটা, গ্লচিডিয়াম। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে মলাস্কা। তো আমরা এখানে জাস্ট ট্রকোফোরটাকে দেখাইলাম। ট্রকোফোরটা হচ্ছে কি আমার এই দুইটার ক্ষেত্রে কমন। তারপরে তার কি আছে? গ্লচিডিয়াম আছে। আর কি আছে? তার হচ্ছে আমার ভেলিজার বা ভেলিগার লার্ভা দশা আছে। এখন যদি হচ্ছে আমরা যাই একাইনোডার্মাটাতে। এখন একাইনোডার্মাটার লার্ভা দশা আসলে অনেকগুলার মধ্যে আমরা হচ্ছে কি কি মনে রাখতে পারি? যে আমরা এখানে মনে রাখতে পারি হচ্ছে একটা বাইপিনারিয়া, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আমাদের অ্যাফিউকিটাস, তারপরে আর ছিল কি? আর ছিল হচ্ছে একাইনোকিটাস। এগুলো হচ্ছে আমাদের এই একাইনোডার্মাটার লার্ভা দশাগুলা। ঠিক আছে, তো আমরা এটাও একটু মনে রাখবো। তো দেখো, এখন এই যে লার্ভা দশাগুলো আছে, এগুলো ছাড়াও আমরা আরেকটা লার্ভা দশার কথা মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্লানুলা। প্লানুলা মনে হয় ডবল এন দিয়া লিখি। প্লানুলা লার্ভা দশা, এটা কোথায় খুঁজে পাবা? এটা পাবা হচ্ছে নিডারিয়াতে। এই প্লানুলাটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে, ওকে। দেন আমাকে জিজ্ঞেস করছে রেচন অঙ্গ নিয়ে, জিজ্ঞেস করছে যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম ম্যালপেজিয়ান নালিকা। তো এটা আমরা সবাই জানি, ম্যালপেজিয়ান নালিকা আমরা কার রেচন অঙ্গ বলি? অপশনে আছে যকৃত কৃমি, তারপরে আছে কেঁচো, তারপরে আছে কি শামুক, দেন আছে হচ্ছে কি ঘাস ফড়িং। তো যদি আমরা একটু চিন্তা করি, আমার এই রেচন অঙ্গটা কোথায়? ম্যালপেজিয়ান নালিকা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে ঘাস ফড়িং এর ক্ষেত্রে বা আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে। তো আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে ঘাস ফড়িং ছাড়া আর কি আছে? একটা মাছ আছে, কিন্তু যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছ না, কিন্তু পতঙ্গ। সেটার ক্ষেত্রে ওই নামটাও একটু মনে রাখবা। সেটা কি? সেটা হচ্ছে সিলভার ফিশ। সিলভার ফিশ। তার কি? তারও হচ্ছে এই আমরা বলতে পারি যে কি তার রেচন অঙ্গের নাম ম্যালপেজিয়ান নালিকা। এখন ম্যালপেজিয়ান নালিকা কিন্তু আমাদের এই সিলভার ফিশ
বা ঘাস ফড়িং বা হচ্ছে চিংড়ি, যার কথাই বলো না কেন, তাদের হচ্ছে মালপেজিয়ার নালিকা ছাড়াও কিন্তু সবুজ গ্রন্থি নামক আরেকটা জিনিসও তুমি খুঁজে পাচ্ছ। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, তো আচ্ছা, এখন যেহেতু আমরা এই মালপেজিয়ান নালিকা বলতেছি, আবার হচ্ছে আমরা এখানে সবগুলো পর্ব দেখতেছি, আমরা কিন্তু এখানে নেফ্রিডিয়া নামক আরেকটা রেচনাঙ্গের নামও কিন্তু আমরা সবাই জানি। তো মনে আছে এই নেফ্রিডিয়ার কথা? এই নেফ্রিডিয়া কাদের খুঁজে পাবা? এই নেফ্রিডিয়া কার পাচ্ছিলা রেচনাঙ্গ? নেফ্রিডিয়া পাচ্ছিলাম হচ্ছে কাদের? আমরা অ্যানিলিডার খুঁজে পাচ্ছিলাম। মনে আছে? এটাও মনে রাখবা তাহলে। অ্যানিলিডা কার খুঁজে পাচ্ছিলা? এটা পাচ্ছিল হচ্ছে অ্যানিলিডার। আর অ্যানিলিডার এক্সাম্পল কি? অ্যানিলিডার এক্সাম্পল হচ্ছে এই যে জোক, কেঁচো, এদের রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। ওকে, তারপরে আছে যকৃত কৃমি। এই যকৃত কৃমি কাদের অন্তর্ভুক্ত? যকৃত কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের। যকৃত কৃমি কার? প্লাটিহেলমিনথিস পর্বের। আর প্লাটিহেলমিনথিস পর্বের মধ্যে কি কোষ আছে? প্লাটিহেলমিনথিস পর্বের মধ্যে আছে হচ্ছে শিখা কোষ। তাহলে সেটাও আমরা মাথায় রাখবো। আর শামুক কি? শামুক মানে হচ্ছে মলাস্কা। আর মলাস্কা মানেই কি? র্যাডুলা বা রেতিজিহ্বা। ওকে, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? কোন প্রাণীতে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়? কি বলছে? কোন প্রাণীতে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়? অপশনে কি আছে? শামুক, চিংড়ি, জেলিফিশ, স্পঞ্জ। এখন এই যে কোয়ানোসাইট, এই কোয়ানোসাইটটা আমরা নর্মালি খুঁজে পাই কোথায়? পর্ব 1-এ। কোথায় খুঁজে পাই? পাই হচ্ছে পর্ব 1-এ। 1 নম্বর পর্বের নাম কি? 1 নম্বর পর্বের নাম হচ্ছে পরিফেরা। 1 নম্বর পর্বের নাম কি? পরিফেরা। আর এই পরিফেরা পর্বের সুন্দর এক্সাম্পল কি? স্পঞ্জ। কারণ পরিফেরা পর্বকে আমরা কি নামে চিনি? পরিফেরা পর্বকে আমরা চিনি হচ্ছে স্পঞ্জ নামে। পরিফেরা পর্বকে আমরা কি নামে চিনি? পরিফেরা পর্বকে আমরা চিনি হচ্ছে স্পঞ্জ নামে, ঠিক আছে? ওকে, তারপরে আছে জেলিফিশ। এখন এই যে জেলিফিশ পর্বটা, এই জেলিফিশটা কোন পর্বে বলো তো? জেলিফিশটা হচ্ছে নিডারিয়া, তাই না? নিডারিয়া পর্বের। আর এই নিডারিয়া পর্বের ক্ষেত্রে আমরা কি মনে রাখি বলতো? নিডারিয়া পর্বের ক্ষেত্রে আমরা বেশ কিছু শব্দ মনে রাখি। সেই শব্দগুলোর প্রথমটা হচ্ছে কি? সিলেন্টেরন। প্রথম শব্দটা কি? প্রথম শব্দ হচ্ছে সিলেন্টেরন। আরেকটা হচ্ছে সিলেন্টেরনকে কি বলি বাংলায়? পরিপাক সংবহন গহ্বর। তারপরে এখানে পাই হচ্ছে কি আমরা? মেসোগ্লিয়া। দেন আমরা এখানে আরো কি খুঁজে পাই? আমরা এখানে খুঁজে পাই নিডারিয়া পর্বকে আমরা কি বলি? রেইন ফরেস্ট অফ দ্য সি বলি, তাই না? তাহলে এই শব্দগুলো আমরা নিডারিয়ার ক্ষেত্রে মনে রাখবো। আর নিডারিয়া পর্বের জেলিফিশ ছাড়া আরেকটা এক্সাম্পল কি? হাইড্রা, তাই না? ওকে, দেন আমরা পরের প্রশ্নে যাই। কোন মাছের, কি বলছে? মাছের দেহত্বকে প্লাকয়েড আইস থাকে। কোন মাছের দেহত্বকে প্লাকয়েড আইস থাকে? অপশনে কি কি আছে? অ্যানাবাস, তারপরে হচ্ছে আমাদের ল্যাটিমারিয়া, তারপরে লেবিউ, তারপরে হচ্ছে আমাদের স্কেলিওডন। এখন যে অ্যানাবাস নামের যে মাছটা আছে, এই অ্যানাবাসটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে কই মাছ। অ্যানাবাস কি? এটা হচ্ছে কই মাছ। এখন জীবনে কই মাছ খাও নাই এরকম পাবলিক মনে হয় নাই। কই মাছটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের একটা অস্থিময় মাছ বা বনি ফিশ। তো এর যে আইসটা, এর আইসটা হচ্ছে কোন ধরনের? এর আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের। এর আইস হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড ধরনের। তো আমার এখানে জিজ্ঞেস করছে কি? প্লাকয়েড। তাইলে এই অ্যানাবাস বা কোয়ের কি? আমার এই প্লাকয়েড আইস না। তারপরে হচ্ছে আমাদের ল্যাটিমারিয়া, এটাও হচ্ছে কি? একটা অস্থিময় মাছ বা বনি ফিশ। এটার যে আমার আইস আছে, এটার আইসটা হচ্ছে কিরকম? এটার আইসটা হচ্ছে আমার গ্যানয়েড ধরনের। এটার আইসটা কিরকম? এটার আইস হচ্ছে গ্যানয়েড ধরনের। আর লেবিউ তো আমরা সবাই জানি রুই মাছ। রুই মাছের আইস কিরকম? এটা হচ্ছে আমাদের সাইক্লয়েড ধরনের। তাহলে এই তিনটা অপশন বাতিল হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারতেছি 4 নাম্বারটা স্কেলিওডন। এখন এই যে 4 নাম্বার যেটা আছে স্কেলিওডন, এটা হচ্ছে নরমালি কি? এটা হচ্ছে একটা তৌর্ণাস্থিময় মাছ বা কার্টিলেজিনাস ফিশ। তো এই তৌর্ণাস্থিময় মাছটা, এটার হচ্ছে কি? এটা প্রথমেই মনে রাখবা, বাকি তিনটা হচ্ছে কি? বনি ফিশ বা অস্থিময় মাছ। আর এটা হচ্ছে কি? একমাত্র তৌর্ণাস্থিময় মাছ এই অপশনের মধ্যে। এবং এটার আইসটাই কিরকম? এটার আইসটাই হচ্ছে প্লাকয়েড ধরনের, ঠিক আছে? একটু সুচালো, চোখা চোখা। আচ্ছা,
দেন পরের প্রশ্নে যাই, কি জিজ্ঞেস করছে, শ্রেণীবিন্যাসের মৌলিক ধাপ কয়টা? এটার মধ্যে আমার মনে হয় না এক্সপ্লেইন করার কিছু আছে। কয়টা ধাপ আমরা জানি, রাজ্য দিয়ে শুরু, প্রজাতি দিয়ে শেষ। কি দিয়ে শুরু? রাজ্য দিয়ে শুরু, এবং শেষ কোথায়? শেষ হচ্ছে প্রজাতিতে, কিংডম টু স্পেসিস। এই কিংডম থেকে স্পেসিসে আসতে তাকে কয়টা ধাপ পার করতে হয়? তাকে 7টা ধাপ পার করতে হয়, বা 5টা ধাপ পার করতে হয় বলবো। রাজ্য আর প্রজাতি 2টা, আর এর মাঝখানে আরো 5টা ধাপ আছে। আর এই শ্রেণীবিন্যাসের জনক কে? শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, কোন পর্বের প্রাণীতে প্লানুলা লার্ভাদশা দেখা যায়? তো আমরা এটা একটু আগেই পড়ে আসছি। তাহলে প্লানুলা লার্ভাদশা কোথায় দেখতে পাই আমরা? পাই হচ্ছে এই নিডারিয়া পর্বে। কোথায় খুঁজে পাই আমরা প্লানুলা লার্ভাদশা? কোথায় পাই আমরা? খুঁজে পাই হচ্ছে নিডারিয়াতে। এখানে নতুন আরেকটা একটু শিখে রাখি, প্লাটিহেলমিনথিস পর্বে আমরা কোন ধরনের লার্ভাদশা খুঁজে পাই? সেটা খুঁজে পাই হচ্ছে রেডিয়া। তারপরে খুঁজে পাই কি? সার্কারিয়া। এই লার্ভাদশা আমরা প্লাটিহেলমিনথিসের মধ্যে খুঁজে পাই। আরো 2-1টা আছে, একটু বই থেকে দেখবা বাকিগুলা। ওকে, দেন আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, কোন পর্বের প্রাণীর স্নায়ুতন্ত্র মইয়ের মতো? তাহলে কোন পর্বের প্রাণীর স্নায়ুতন্ত্র? তাহলে স্নায়ুতন্ত্রটা, বা আমরা এটাকে ইংলিশে বলি কি, নার্ভাস সিস্টেম, কিসের মতো? মইয়ের মতো। মই তো সবাই চিনই। মই কি? এই যে এটা। এখন আমাকে এখানে বলছে, এখানে কোন একটা পর্বের প্রাণীর নার্ভাস সিস্টেমটা এরকম। অপশনে কি কি আছে? অ্যানিলিডা, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, কর্ডাটা। এখন যদি আমাদেরটা চিন্তা করি, আমাদেরটা কিরকম? আমাদেরটা হচ্ছে এরকম ভাবে গেছে, আমাদের নার্ভাস সিস্টেমটা এরকম ভাবে গেছে। এখন অ্যাকচুয়ালি কোনো মই এরকম হয় না, মই হচ্ছে দুই পাশে সাপোর্ট থাকে। তো কর্ডাটা বাদ। তো প্লাটিহেলমিনথিস যে পর্ব আছে, এই প্লাটিহেলমিনথিস পর্বের ক্ষেত্রে কি হয় জানো? তাদের হচ্ছে স্পাইনাল কর্ডটা এরকম দুই পাশে থাকে। তাদের স্পাইনাল কর্ডটা হচ্ছে এরকম দুই পাশে থাকতেছে, এবং তার যে নার্ভ গুলা আছে, এই নার্ভ গুলা হচ্ছে এরকম আড়াআড়ি ভাবে এই স্পাইনাল কর্ড থেকে এই স্পাইনাল কর্ডে আড়াআড়ি ভাবে সংযুক্ত থাকতেছে। তাহলে এটা হচ্ছে কাদের? এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের। কাদের এটা? এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের স্নায়ুতন্ত্র কিসের মতো? মইয়ের মতো। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্নে যাই। আমাকে কি বলছে, আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি উৎপন্ন হয়? এখন এই জিনিসটা খুবই সুন্দরভাবে যদি আমরা একটু চিন্তা করি, আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি তৈরি হয়? আচ্ছা, আমার ওই যে প্রথমে 3 আর 4 বাদ গেছিল, সরি 4 আর 5 বাদ ছিল, সেই 4 আর 5 এখানে চলে আসছে। তো দেখো, আমার যে আমিষ জাতীয় খাদ্য, তো আমরা যদি খাবারকে মেইনলি 3টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি শর্করা, একটা হচ্ছে আমিষ, আর হচ্ছে আমি এখানে শুধু লিপিড লিখতেছি, লিপিড। তো শর্করা যখন তুমি পরিপাক করতেছো বা খাচ্ছ, শর্করাকে পরিপাক করে আমরা কি করি বলতো? এটাকে হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় গ্লুকোজে পরিণত করার। তো যখন গ্লুকোজে পরিণত হয়ে যায় তখন কিন্তু শর্করা পরিপাক থেমে যায়। লিপিড যখন হচ্ছে সে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হয়ে যায়, লিপিডটা ভেঙে, তখন কি করে বলতো? এই লিপিডটার পরিপাক শেষ হয়ে যায়। তাইলে আমার কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হইলে কি হবে? আমার হচ্ছে লিপিড পরিপাক শেষ। আমিষ কি করবে? আমিষ যখন হচ্ছে খাবারটা ভেঙে, তুমি যখন গোস্ত খাইছো, গোস্তটা যখন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে, তখনই আমি কি বলবো? তখনই আমি বলবো হচ্ছে আমার আমিষ পরিপাক হয়ে গেছে। আর এই আমিষ পরিপাকে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপরে পেপসিন, এরা সবাই কি করে? সাহায্য করে। এরা কেউ পরিপাক হয় না। এরা কি করে? আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, বা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেরকম ভাবে শর্করা ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। ওকে, তারপরের প্রশ্নে যাই। শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? তো শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোনের কথা জিজ্ঞেস করছে। তো দেখো, শর্করা জাতীয় খাদ্য আমরা খাইলে কি তৈরি হয় বলতো? আমরা জানি শর্করাটা ভেঙে তৈরি হয় কি? গ্লুকোজ। তো আমরা যদি বেশি পরিমাণের শর্করা খাই, তার মানে বেশি পরিমাণের গ্লুকোজ তৈরি হচ্ছে। আর বেশি পরিমাণের গ্লুকোজ যদি আমার রক্তে দৌড়াদৌড়ি করে, তখন আমার কি হবে? ডায়াবেটিস হবে। এখন আমার যাতে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে, এই জন্য কি করে? আমাদের বডিতে একটা হরমোন তৈরি হয়, যে হরমোনটা কই থেকে তৈরি হয়? অগ্নাশয় থেকে।
অগ্নাশয় থেকে একটা হরমোন তৈরি হয়, যে হরমোনটার নাম কি, যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন কি করে, এই ইনসুলিন হচ্ছে আমার যে গ্লুকোজটা ঢুকছে অতিরিক্ত, সেই গ্লুকোজটাকে ধরে সে কি করে, সে হচ্ছে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে সে এটাকে কি করে, গ্লাইকোজেনে রূপান্তর করে, মানে অনেকগুলা গ্লুকোজকে একসাথে করে একটা গ্লাইকোজেনে রূপান্তর করে। এবং এই গ্লাইকোজেনটাকে কি করে, সে এই গ্লাইকোজেনটাকে হচ্ছে সে যকৃততে নিয়ে জমা রেখে দেয়। তাহলে এই পুরো প্রসেসটাকে আমার কে মেনটেন করতেছে, ইনসুলিন। তাহলে শর্করা জাতীয় খাদ্যটাকে শোষণ করে মেইনলি কে, ইনসুলিন। কি করে, যকৃততে গ্লাইকোজেন আকারে জমা রেখে দেয়। তাহলে এটার আনসার কি হবে, ইনসুলিন। এখন এখানে আরেকটা নাম আছে, গ্লুকোকর্টিকয়েড। এখন এই গ্লুকোকর্টিকয়েডও শর্করা জাতীয় খাদ্য শোষণে সাহায্য করে, বাট এটা হচ্ছে ইনসুলিনের মতো এত বড় পরিসরে কাজটা করে না, সে অল্প পরিমাণের কাজ করে। ঠিক আছে। আর এখানে যে গ্লুকাগন আছে, এই গ্লুকাগনের কাজ কি, গ্লুকাগনের কাজটা হচ্ছে জাস্ট উল্টা। যখন হচ্ছে বডিতে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন গ্লুকাগনটা কি করবে, গ্লাইকোজেন ভেঙে সে গ্লুকোজ তৈরি করবে। ইনসুলিন আর গ্লুকাগন কি করে, জাস্ট ইনভার্স কাজ করে। ওকে, দেন আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, নিডোব্লাস্ট কোষের তলদেশ হতে বের হয়ে ক্যাপসুলের সাথে যুক্ত প্যাঁচানো সুতার ন্যায় অঙ্গকে কি বলা হয়? এখন এই নিডোব্লাস্ট, তারপরে হচ্ছে আমাদের সুতা, ক্যাপসুল, এই জিনিসগুলার নাম শুনলেই মাথায় আসে কার কথা, মাথায় আসে হচ্ছে হাইড্রার কথা, তাই না? এখন এই যে হাইড্রা মহাশয়ের একটা অঙ্গ আছে যেটার নাম কি, নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মধ্যে কি থাকে, এই নেমাটোসিস্টের মধ্যে হচ্ছে আমাদের একটা সুতা পেঁচানো থাকে, তাই না? আমার নেমাটোসিস্টের মধ্যে কি থাকে, একটা সুতা থাকে। এই সুতাটা কি করে, তাকে শিকার ধরতে সাহায্য করে। তাহলে এটার আনসারটা কি হবে, আমার হচ্ছে এই পেঁচানো সুতাযুক্ত যে অঙ্গটা আছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এবং এই নেমাটোসিস্টের এখানে কি আছে, নিডোসিল আছে। এই নিডোসিল কি করে, উপরের দিকে থাকে। এটা হচ্ছে কি করে, অনেকটা ট্রিগারের মতো কাজ করে। নিডোসিলটা কি করে, অনেকটা ট্রিগারের মতো কাজ করে। ট্রিগারের মতো কাজ করে। ল্যাসোর অ্যাকচুয়াল কাজটা এখনো পর্যন্ত আবিষ্কার করা হয় নাই, তাই আমরা এটাও বলতেছি না। স্টিনোটিল কি, এই যে নেমাটোসিস্ট আছে, নেমাটোসিস্টের মধ্যে সব থেকে বড় নেমাটোসিস্ট যেটা হচ্ছে হিপনোটক্সিন বিষটারে ধারণ করে, সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে স্টিনোটিল। ওকে, তারপরের প্রশ্নে যাই। কি বলছে, রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলার কারণ কি? ভেনাস হৃৎপিণ্ড মানে কি, এটাকে বলা হয় হচ্ছে শিরা হৃৎপিণ্ড। শিরা হৃৎপিণ্ড মানে কি, সহজ ভাষায় বলতে গেলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শুধু পরিবহন করে সে, এই জন্য। এখন এই সুন্দর সহজ প্রশ্নটার এখানে কত কমপ্লেক্স করছে চিন্তা করো। দেখো কি বলছে, অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত থাকে, মানে কি, রুই মাছের রক্ত হৃৎপিণ্ডের ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হবে, কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত থাকবে। কার্বন ডাই অক্সাইড মুক্ত মানে কি, এই রক্তে কার্বন ডাই অক্সাইড থাকবে না। আমরা এখানে শিরা হৃৎপিণ্ড নামই দিছি কিসের জন্য, কার্বন ডাই অক্সাইড আছে বলে, এবং শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন নাই। তো এখন অক্সিজেন যুক্তই মানে কি, এই অপশন বাতিল। তারপরে কি বলছে, অক্সিজেন রিক্ত। রিক্ত মানে কি, রিক্ত মানে হচ্ছে নাই। রিক্ত মানে কি, নাই, অক্সিজেন নাই, রক্তে কি আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। তাইলে আমার এটা কি হচ্ছে, আমরা বলতেছি একটা রক্ত প্রবাহিত হচ্ছে যে রক্তের মধ্যে অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড আছে। তাইলে এটাকে আমি আমার সাপেক্ষে সঠিক আনসার বলতে পারতেছি। তারপরের অপশন দেখো, অক্সিজেন মুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত থাকে। তো কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত থাকে মানে কি, কার্বন ডাই অক্সাইড নাই, তার মানে এটাও ভুল। তারপরে কি বলছে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত থাকে, মানে এমন একটা রক্ত যাইতেছে যে রক্তের মধ্যে না অক্সিজেন আছে না কার্বন ডাই অক্সাইড আছে, তার মানে এটাও ভুল। তো এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে হচ্ছে কি, যুক্ত, মুক্ত, রিক্ত, এই তিনটা শব্দের অর্থ জানতে হবে। যুক্ত মানে আছে, মুক্ত মানে নাই, আর রিক্ত মানেও কি, নাই। তো এই যুক্ত, মুক্ত, রিক্ত, এগুলার আনসারটা তোমাকে বুঝতে হবে। তো এটার আনসারটা কি হবে তাহলে, এটা হবে হচ্ছে বি। ঠিক আছে, অক্সিজেন রিক্ত মানে অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, আচ্ছা, দেন পরের প্রশ্নে যাই। ঘাসফড়িংয়ের মস্তকের বহিঃকঙ্কালকে কি বলা হয়? তো মস্তক, মস্তক বলতে আমরা কি বুঝাই, ক্রেনিয়াম বুঝাই। মস্তক বলতে কি বুঝাই, ক্রেনিয়াম বুঝাই। এখন কি বলছে, মস্তকের বহিঃকঙ্কাল বলছে। বহি মানে কি, বহি মানেই হচ্ছে এপি। এপি শব্দের অর্থ কি, এপি শব্দের অর্থ হচ্ছে বাহিরে। আর ক্রেনিয়াম মানে কি, ক্রেনিয়াম মানে হচ্ছে মস্তিষ্ক বা মস্তক। তাহলে এপিক্রেনিয়াম কি হবে, এটা ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালকে আমরা বলতেছি।
তারপরে যদি যাই, কি বলছে, হাইড্রার কোন নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন থাকে? তো হাইড্রার কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? অপশনে কি আছে, ভলভেন্ট, পেনিট্রেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। তাহলে হাইড্রার কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে বলতো? আমরা শুরুতেই বলে আসছি নেমাটোসিস্ট পড়ার সময়, হাইড্রার যেটা হচ্ছে সব থেকে বড় যে নেমাটোসিস্টটা সেটা হচ্ছে কি পেনিট্রেন্ট, অথবা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে স্টিনোটিল। এটাতে কি থাকে, এই হিপনোটক্সিন নামক বিষ থাকে। এই হিপনোটক্সিন কি, এটা হচ্ছে বিষ, এটা দিয়ে কি করে হাইড্রা শিকারকে অবশ করে দেয়। ওকে, তারপরের প্রশ্ন, ঘাসফড়িং এর উদরে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? তো ঘাসফড়িং এর উদরে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? তো ঘাসফড়িং এর টোটাল শ্বাসরন্ধ্র কয়টা, এটা যদি তোমাকে বলা হয়, ঘাসফড়িং এর টোটাল শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া। 10 জোড়া। এর মধ্যে ঘাসফড়িং এর যে উদর এরিয়া আছে সেই উদর এরিয়াতে থাকে কয় জোড়া? 8 জোড়া, বা আমরা বলতে পারি 16টা। তার 20টার মধ্যে 16টা তার উদরে থাকে, আর বাকি তার হচ্ছে যেটা থোরাক্স বা তার বক্ষ এরিয়াতে, তার বক্ষ এরিয়াতে থাকে কয়টা? তার 2 জোড়া বা তার 4টা। তো এটাও শেষ। দেন আমরা পরের প্রশ্নে যাই, রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 6, 5, 4, 3। এখন যদি আমরা রুই মাছের হৃৎপিণ্ডের দিকে তাকাই, তাহলে তার হৃৎপিণ্ডটাকে যে জাস্ট একটু ছোট্ট করে আঁকি, এটা হচ্ছে তার ডাক্টাস কুবিরি, যেখান থেকে রুই মাছের সমস্ত দেহে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করতেছে। তারপরে এখানে যে অংশটা সেটাকে বলতেছি কি আমরা, সেটাকে বলতেছি হচ্ছে আমরা সাইনাস ভেনোসাস। কি বলতেছি এটাকে? সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসের পরের যে অংশটা সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অলিন্দ। সেটাকে আমরা বলতেছি কি, অলিন্দ বা অ্যাট্রিয়াম। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আছে তার এখানে নিলয়। তার এখানে কি আছে, তার আছে হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। এবং এই নিলয়ের পরে তার কি আছে, এই নিলয়ের পরেই উপরের দিকে আছে হচ্ছে তার আরেকটা অংশ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বালবাস আর্টারিওসাস। কি বলতেছি, বালবাস আর্টারিওসাস। এটা হচ্ছে কি উপরের অংশটুকু। এখন রুই মাছের হৃৎপিণ্ড নরমালি হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু তার যে সাইনাস ভেনোসাস নামক যে স্ট্রাকচারটা আছে, এই সাইনাস ভেনোসাসকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে উপপ্রকোষ্ঠ। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে উপপ্রকোষ্ঠ। তাহলে আমরা সেই হিসেব করে বলতে পারি রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, দেন পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে আমাদেরকে, পরের প্রশ্নে বলছে হচ্ছে ঘাসফড়িং এর ডিম কোন ধরনের? কি বলছে, ঘাসফড়িং এর ডিম কোন ধরনের? তো আমার এখানে অপশনে কি কি আছে, অপশনে আছে হচ্ছে টেলোলেসিথাল, তারপরে আছে কি মাইক্রোলেসিথাল, তারপরে আছে সেন্ট্রোলেসিথাল, মেগালেসিথাল। তো আমরা হচ্ছে যদি চিন্তা করি, এই লেসিথাল শব্দটা দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি হচ্ছে ডিমকে। লেসিথাল শব্দটা দিয়ে আমরা কাকে ইন্ডিকেট করতেছি, ডিমকে। এখন যদি আমরা বলি যে ঘাসফড়িং এর ডিমটা কোন ধরনের, তাহলে এটা হবে কি, এটার আনসারটা হবে হচ্ছে সেন্ট্রোলেসিথাল। ঘাসফড়িং এর ডিমটা অ্যাকচুয়ালি কোন ধরনের, ঘাসফড়িং এর ডিমটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল। অর্থাৎ আমার হচ্ছে ডিমের যে কুসুমটা আছে, মনে করে এটা হচ্ছে ডিমের কুসুম, ডিমটা, এটার কুসুমটা হচ্ছে তার একদম কেন্দ্রের মধ্যে বা তার মাঝখানে থাকতেছে, তার সেন্টারের দিকে থাকতেছে। এটাকে আমরা বলতেছি সেন্ট্রোলেসিথাল। এটা হচ্ছে ঘাসফড়িং এর ডিম। টেলোলেসিথাল মানে কি, টেলোলেসিথাল মানে হচ্ছে ডিমটা তার একদম কর্নারের দিকে, যে কোনো একটা মানে পাশে বা হচ্ছে শেষ প্রান্তের দিকে থাকতেছে। টেলো শব্দের অর্থ শেষ, তাহলে টেলোলেসিথাল মানে কি ডিমটা বা কুসুমটা, আমরা অ্যাকচুয়ালি কুসুম বলবো, কুসুমটা কি করে, এটা হচ্ছে একদম পরিধির দিকে থাকতেছে। তারপরে মাইক্রোলেসিথাল। মাইক্রোলেসিথাল মানে হচ্ছে তার কুসুমটা অনেক ছোট, কুসুমটা কি অনেক ছোট। আর এই ধরনের কুসুম আমরা নরমালি কাদের ক্ষেত্রে খুঁজে পাই, এটা খুঁজে পাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, কুসুমের পরিমাণ কম। আর মেগালেসিথালের মানে কি, মেগালেসিথালের মানে হচ্ছে এখানে কুসুমটা হচ্ছে অনেক বড়। ঠিক আছে, তো ঘাসফড়িং এ কোনটা খুঁজে পাই আমরা, সেন্ট্রোলেসিথালটা খুঁজে পাচ্ছি। ওকে, দেন আমরা পরের প্রশ্নে যাই। কি জিজ্ঞেস করছে, মানবদেহের ভ্রূণের মেসোডার্মের কোন স্তর থেকে হৃৎপিণ্ড তৈরি হয়? তো
এটা তোমাদের শর্ট সিলেবাসের বাহিরের একটা প্রশ্ন, আমাদের এক্সট্রা সিলেবাস। তো জিজ্ঞেস করছে কি মেসোডার্মের কোন স্তর থেকে আমার হৃৎপিণ্ড তৈরি হয়। অপশনে কি আছে এপিমিয়ার, মেসোমিয়ার, হাইপোমিয়ার, লেসোমিয়ার। এখন আমাদের হচ্ছে তিনটা ভ্রূণস্তর আছে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখন এই মেসোডার্মেরও আবার কি আছে, তিনটা লেয়ার আছে। এই তিনটা লেয়ার কি, প্রথমে হচ্ছে এপিমিয়ার, দ্বিতীয় হচ্ছে মেসোমিয়ার, 3 নম্বরে হচ্ছে কি হাইপোমিয়ার। তো যেটা হচ্ছে আমার এপিমেয়ার, এই এপিমেয়ার থেকে আমার বডির বেশ কিছু স্ট্রাকচার তৈরি হয়। এপিমেয়ার থেকে কি তৈরি হয়, মনে করো আমরা সংক্ষেপে বলতে পারি মেরুদণ্ড প্লাস হচ্ছে আমরা বলতে পারি আমাদের সমস্ত কঙ্কালতন্ত্র। আমাদের কঙ্কালতন্ত্র তৈরি হবে কোথা থেকে, এই এপিমিয়ার থেকে। আরো অনেক কিছু তৈরি হয়, বাট আপু সংক্ষেপে এই দুইটাই লিখতেছি। তারপরে মেসোমিয়ার, এই মেসোমিয়ার থেকে আমরা বলতে পারি আমাদের রেচনতন্ত্র এবং আমাদের জননতন্ত্র তৈরি হবে। আর এই যে হাইপোমিয়ার আছে, এই হাইপোমিয়ার থেকে আমাদের হৃৎপিণ্ড, তারপরে আমরা বলতে পারি হচ্ছে রক্তনালিকা, আমাদের রক্তবাহিকা বা নালিকা, তারপরে হচ্ছে আমাদের লসিকা তন্ত্র, তারপরে হচ্ছে আমাদের বৃক্ক, প্লীহা, এই সবকিছু তৈরি হবে কোথা থেকে, এই হাইপোমিয়ার থেকে। ঠিক আছে, তো এটা আমরা একটু মনে রাখবো। আমাদের হৃৎপিণ্ড, তারপরে হচ্ছে বৃক্ক, লসিকা, তারপরে হচ্ছে আমাদের কি বলে এটাকে, এই কয়টা জিনিস হচ্ছে আমার তৈরি হবে কই থেকে, হাইপোমিয়ার থেকে। তো আশা করি এটাও হইছে। ওকে, তো আমরা এরপরে যাই আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, লাল সবুজ বর্ণান্ধতা কোন ধরনের রোগ। তো লাল সবুজ বর্ণান্ধতা, এটা আমরা নর্মালি বলতে পারি আমাদের ক্রোমোজোম সংখ্যা কত বলতো, আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে আমাদের 22 জোড়াকে আমরা বলি কি অটোজোম। 22 জোড়াকে আমরা কি বলি, 22 জোড়াকে আমরা বলি হচ্ছে অটোজোম। আর এক জোড়াকে আমরা বলি কি সেক্স ক্রোমোজোম। এই যে সেক্স ক্রোমোজোমটা আছে, এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আমাদের কি আছে বলতো, কোন দুইজন আছে, এক্স এবং ওয়াই। এখন তোমার যদি এই এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে কোনো একটা সমস্যা হয়, তখন সেটাকে আমরা বলি কি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা সেক্স লিঙ্কড আমরা যে কোনো একটা রোগ বলতে পারি। এখানে তোমার ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি আছে, তারপরে টেস্টিকুলার ফেমিনাইজেশন আছে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের হাইপার ট্রাইকোসিস, এই রোগগুলো আছে। এর মধ্যে লাল সবুজ বর্ণান্ধতা একটা, যেটা হচ্ছে কি সে লাল আর সবুজের মধ্যে কোনো মানে এই রং দুটাকে সে দেখতে পায় না, তারা ট্রাফিক লাইট দেখতে পায় না। আর এটা কিসের মাধ্যমে শনাক্ত করা যায়, ইশিহারা টেস্টের মাধ্যমে এই লাল সবুজ বর্ণান্ধতাকে শনাক্ত করা যায়। তাহলে এটা কি হবে, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ওকে, তার পরের প্রশ্নে যদি যাই, পরের প্রশ্নে কি বলছে, একদম শেষ প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে কোন জিনের প্রভাবে আমার F2 জনুতে ফেনোটাইপের অনুপাত 9:7 হয়। এখন ফেনোটাইপিক অনুপাত তো আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা একটা জীবের, সেটাকে বলতেছি ফেনোটাইপিক অনুপাত। এখন এই ফেনোটাইপিক অনুপাতটা 9:7 হয় F2 জনুতে, সেটা কিসের কারণে, পরিপূরক জিনের কারণে। পরিপূরক জিনের মধ্যে কি হয়, যে দুইটা জিন একসাথে তাদের প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশের চেষ্টা করতে থাকে, তো এটা কি হয় 9:7। তারপরে অপশনে আছে কি লিথাল জিন, লিথাল জিনের ক্ষেত্রে তার আমার কি হবে, তার অনুপাত কত, 2:1, যেখানে হচ্ছে কি একটা প্রাণী মারা যায়। ওকে, তো আমাদের হচ্ছে রাজশাহীতে এই কয়টা প্রশ্নই আপুর কাছে ছিল। সো আশা করি সবাই ক্লাসটা খুব ভালো করে এনজয় করছো, ক্লাসটা বুঝতে পারছো। তো সবাই হচ্ছে আমাদের সাথে কানেক্ট থাকবা ইনশাল্লাহ। আর আমাদের সাথে হচ্ছে আমাদের ভার্সিটি সেকেন্ড টাইম ফুল কোর্সও সবাই কানেক্ট থাকবা। তো সবাই অনেক বেশি ভালো থাকো, আসসালামু আলাইকুম।